দাদা ভাই, আমি নৌশি। ওপাশে আরিয়ান বলল, তুই তোর বৌমনি কোথায়? ফোন ধরছে না কেন? বৌমনির শরীরটা মনে হয় ভালো নেই রে দাদা ভাই, কেমন জানি অস্থির লাগছিল বলল, তাই রুমে গিয়ে শুয়েছে। কি হয়েছে ওর? হঠাৎ শরীর খারাপ করলো কেন? আরিয়ানের গলার স্বর এবার বেশ গম্ভীর। ঠিক জানি না, শুধু বলল ভালো লাগছে না। নৌশির কথা শেষ হওয়ার আগেই আরিয়ান ছোট করে আচ্ছা ঠিক আছে বলে কলটা কেটে দিল। নৌশি বুঝতে পারল ওপাশে আরিয়ানের মনে এখন ঝড় বইছে। প্রায় আধা ঘন্টার মধ্যে আরিয়ান ঝড়ের বেগে কলিং বেল বাজিয়ে বাসায় ঢুকলো। সোফায় বসা নৌশিকে পাশ কাটিয়ে যেতে নিলে নৌশি অবাক হয়ে বলল, দাদা ভাই, এত তাড়াতাড়ি চলে এলে যে? আরিয়ান সিঁড়ির দিকে পা বাড়িয়ে সংক্ষেপে বলল, তোর বৌমনি কি রুমে? হ্যাঁ। নৌশি সিঁড়ি দিয়ে আরিয়ানের হন্তদন্ত হয়ে উপরে যাওয়া দেখে মনে মনে হাসল। প্রিয়তমার সামান্য অসুস্থতার খবর শুনে যে মানুষটা পৃথিবীর সব কাজ ফেলে এভাবে ছুটে আসে, ভালোবাসা বোধহয় একেই বলে। আরিয়ান রুমে ঢুকে দেখলো ঘরটা অন্ধকারাচ্ছন্ন। ট্রিনা জানালার গ্রিল ধরে বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আরিয়ান পা টিপে টিপে গিয়ে পেছন থেকে আলতো করে ট্রিনাকে জড়িয়ে ধরল। ট্রিনা চমকে উঠল না, কারণ আরিয়ানের গায়ে সেই চেনা পারফিউমের ঘ্রাণ আর স্পর্শ তার অস্তিত্বে মিশে আছে। সে নিঃশব্দে মাথাটা এলিয়ে দিল আরিয়ানের চওড়া বুকে। আরিয়ান ট্রিনার ঘাড়ের কাছে মুখ নিয়ে নরম কণ্ঠে শুধালো, তুমি নাকি অসুস্থ? ট্রিনা একটা লম্বা শ্বাস ফেলে বলল, কে বললো? না তো, আসলে মুডটা একটু খারাপ ছিল, তাই হয়তো ওরা ভেবেছে আমি অসুস্থ। আরিয়ান এবার ট্রিনার নিজের মুখোমুখি ঘুরিয়ে দাঁড় করালো। ট্রিনার ক্লান্ত চোখের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, কয়েকদিন ধরেই দেখছি তুমি একই কথা বলছো, শুধু মুড অফ না, আমি খেয়াল করছি। তুমি ফ্যাকাশে হয়ে যাচ্ছ। শরীরে কেমন লাগে? খুব দুর্বল লাগে? মাথা ঘুরে বা অন্য কিছু? চলো আগামীকালই কোনো ভালো ডক্টরের কাছে যাব। ট্রিনা আরিয়ানের দুশ্চিন্তা দেখে আলতো করে ওর হাতটা ধরল। এত অস্থির হচ্ছেন কেন? তেমন তো কিছুই হয়নি, কিন্তু আপনি হঠাৎ এত তাড়াতাড়ি চলে আসলেন কেন? আরিয়ান এক মুহূর্ত ট্রিনার চোখের দিকে তাকিয়ে রইল, তারপর টুপ করে ওর গালে একটা গভীর চুমু খেয়ে ফিসফিস করে বলল, আমার শ্যামলনীর মন ভালো নেই। এটা জানার পর আমি কি করে অফিসে মন বসাই বলো? ট্রিনা আদুরে গলায় বলল। জানতো, আগে ফ্রেশ হয়ে আসুন। আরিয়ান আর দেরি করল না, চটজলদি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। পরনে একটা হালকা নীল রঙের টি শার্ট। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে সে খেয়াল করলো ট্রিনা আগের মতো এই জানালার পাশে চুপচাপ বসে আছে। বাইরে আবছা আলোয় ওর মুখটা ভীষণ মলিন আর বিষণ্ণ লাগছে। আরিয়ানের বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠল। সে পা টিপে টিপে গিয়ে ট্রিনার সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসলো। ট্রিনার ছোট দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে নরম গলায় শুধালো, কি করলে আমার শ্যামলনীর মন ভালো হবে বলো তো? ট্রিনা উদাসীনভাবে জবাব দিল, কিছু না। মেয়েদের এই এক স্বভাব, মন খারাপ থাকলে যখন বলে কিছু না, তখন বুঝতে হবে সেই কিছু নার ভিতরে পৃথিবীর সব না বলা কথা লুকিয়ে আছে। এই মৌনতার ভাষা পড়া যে কত কঠিন তা কেবল ভুক্তভোগী স্বামীরাই জানে। আরিয়ানের মাথায় হঠাৎ একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে ঝটপট নিজের ফোনটা হাতে নিয়ে একটা ধুমধারাক্কা হিন্দি গান চালিয়ে দিল। তারপর কোনো ভূমিকা ছাড়াই ট্রিনার সামনে অদ্ভুত ভঙ্গিতে নাচতে শুরু করলো। ট্রিনা যেন আকাশ থেকে পড়ল। আরিয়ানের মতো একজন গম্ভীর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, সে কিনা এভাবে হাত পা ছুড়ে নাচছে। আরিয়ান কোনো প্রফেশনাল ডান্সার নয়, বরং তার স্টেপগুলো ছিল বেশ হাস্যকর। হাত পা ছোড়ার চোটে সে একবার হোঁচট খেতে খেতেও বেঁচে গেল। আরিয়ানের সেই অদ্ভুত কসরত দেখে ট্রিনা আর গম্ভীর থাকতে পারল না। তার সব অস্থিরতা এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। সে খিলখিল করে শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে ট্রিনার দু চোখে জল চলে এলো। আরিয়ান নাচ থামিয়ে হাঁপাতে হাঁপাতে ট্রিনার একদম কাছে এসে বসলো। ওর হাসিমাখা মুখটার দিকে তাকিয়ে বলল, আরও নাচতে হবে নাকি? ট্রিনা হাসতে হাসতে মাথা নাড়িয়ে বলল, আহা, না, আর নাচতে হবে না, তাতেই হবে। আরিয়ান ট্রিনার চিবুকটা উঁচিয়ে ধরে গভীর নজরে তাকিয়ে বলল। মন ভালো হয়েছে এবার? ট্রিনা পরম মমতায় আরিয়ানের দাড়ি ভরা মুখটা দুই হাতের তালুতে আগলে ধরল। তারপর নিজের নাকটা আরিয়ানের নাকের সাথে আলতো করে ঘষে ফিসফিসিয়ে বলল, এমন একজন রাগী সাহেব যার জীবনে আছে, তার শ্যামলিনী কি বেশিক্ষণ মন খারাপ করে থাকতে পারে? আরিয়ানের চোখে মুখে তখন একরাশ তৃপ্তি। বাইরে ঝিঝি পোকার ডাক আর ঘরের ভেতর এক চিলতে ভালোবাসা। রাতের নির্জন রাস্তা চিরে মেহেরাব দেওয়ানের গাড়িটা এগিয়ে চলছে। স্টিয়ারিং হুইলে মেহেরাবের হাত দুটো স্থির, দৃষ্টির সামনে পিচঢালা পথে। পাশে বসে থাকা রিনি জানালার বাইরে অন্ধকার দেখছে, কিন্তু তার মনটা পড়ে আছে তুর্নার সেই ছোট্ট বিছানায়। সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত সময়টা যেন চোখের পলকে কেটে গেল। তুর্নার শরীরের উত্তাপ রিনি নিজের হাতের তালুতে অনুভব করেছে।
মেয়েটা জ্বরের ঘোরে বারবার রিনিকে আঁকড়ে ধরেছিল, যেন রিনি চলে গেলেই তার সবটুকু নিরাপত্তা হারিয়ে যাবে। আসার সময় তুর্নার সেই আকুতি, আম্মু তুমি যেও না, তোমাকে ছাড়া আমার কষ্ট হয়। তারপর তুর্নাকে ঘুম পাড়িয়ে দিয়ে রিনি এসেছে। ঘুম থেকে উঠে নিশ্চয়ই সে রিনিকে খুঁজবে। তুর্নার সেই কথা এখনও রিনির কানে তীরের মতো বিঁধছে। রিনি নিজেরই অবাক লাগছে। একসময় যে রিনি শিশুদের চঞ্চলতা সহ্য করতে পারত না, আজ সেই রিনির চোখের কোণ ভিজে উঠেছে এক অবুঝ শিশুর মায়ায়। তুর্নার সাথে তার কোনো রক্তের টান নেই, অথচ নারীর স্পন্দন যেন মিলেমিশে এক হয়ে গেছে। রিনি জানালার দিকে মুখ ফিরিয়ে নিঃশব্দে চোখের জল মুছল। তার মনে কেবল একটাই হাহাকার, এই মায়া হয়তো ক্ষণস্থায়ী, সারা জীবন তো তুর্নার পাশে থাকা হবে না। গাড়ির নিস্তব্ধতা ভেঙে মেহেরাব হঠাৎ গম্ভীর কিন্তু নরম গলায় বলে উঠল, কোনো কারণে কি আপনি আপসেট মিস রিনি? রিনি দ্রুত নিজেকে সামলে নিল। মেহেরাবের দিকে না তাকিয়ে ধরা গলায় বলল, না, তেমন কিছু না। তুন্নার শরীরটা দেখে খারাপ লাগছে, এই যা। মেহেরাব আর কথা বাড়ালো না। রিনি এবার সাহস সঞ্চয় করে প্রথমবারের মতো মেহেরাবের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলো মেহেরাবের তীক্ষ্ণ নাকে আর চিবুকে এসে পড়ছে। লোকটা নিঃসন্দেহে প্রচণ্ড সুদর্শন এবং ব্যক্তিত্ব সম্পন্ন, কিন্তু তার চোখের গভীর এক অদ্ভুত একাকিত্ব লুকিয়ে আছে। রিনি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, দ্রুত চোখ ফিরিয়ে নিল। গাড়িটা একসময় হাওলাদার বাড়ির গেটের সামনে এসে থামলো। এত রাতে রিনি আর মেহেরাবকে ভেতরে আসার সৌজন্যতা দেখালো না, কারণ সে জানে বাড়িতে তুর্না একা আর অসুস্থ। মেহেরাব শুধু একটা ছোট কৃতজ্ঞতাসূচক মাথা নেড়ে গাড়ি ঘুরিয়ে চলে গেল। রিনি ধীর পায়ে বাড়ির ভেতর ঢুকে নিজের ঘরে এলো। কাপড় বদলে বিছানায় শুতে হঠাৎ একটা চিন্তা তার মাথায় বিদ্যুৎ খেলে যাওয়ার মতো এলো। মেহেরাব আর তুর্নাকে নিয়ে এমন এক ভাবনা যা হয়তো তার জীবনে সব সমীকরণ বদলে। কিন্তু পরক্ষণে সে মাথা ঝাঁকিয়ে সেই চিন্তাটা ঝেড়ে ফেলার চেষ্টা করলো। নিজের মনেই বিড়বিড় করে উঠল, না, এটা ঠিক হবে না রিনি, তুমি বড্ড বেশি ভেবে ফেলছো। রাত তখন গভীর নিশীথ। বাইরের নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে দু একটা কুকুরের কান্নার শব্দ শোনা যাচ্ছে, যা রাতের নিঝুমতাকে আরো রহস্যময় করে তুলছে। মির্জাবাড়ির সবাই হয়তো এতক্ষণে গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু ট্রিনার দুই চোখে ঘুমের লেশমাত্র নেই। সে বিছানায় এপাশ ওপাশ করলো অনেকক্ষণ, কিন্তু এক অদ্ভুত অস্থিরতা আর অজানা টেনশন তাকে কিছুতেই শান্ত হতে দিচ্ছে না। বুকের ভেতরটা কেমন যেন ডিপ ডিপ করছে, একদিকে ভয়, অন্যদিকে এক শিহরণ জাগা নিয়ে অনুভূতি। ট্রিনা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। অস্থির পায়ে রুমের এই মাথা থেকে ও মাথা পায়চারি করতে লাগলো সে। কয়েকবার আরিয়ানের শিওরে গিয়ে দাঁড়ালো, ইচ্ছে হলো ডাক দিয়ে জাগিয়ে তুলে, কিন্তু পরক্ষণে থমকে গেল। লোকটা সারাদিন অফিসে হাড় ভাঙা খাটুনি খেটেছে, এখন তার গভীর ঘুমের প্রয়োজন। ঘড়ির কাঁটা রাত ৩টার, ঘর ছুঁই ছুঁই। হাঁপিয়ে ওঠা ট্রিনা ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। বাইরের আকাশটা আজ অদ্ভুত সুন্দর, রূপালী চাঁদের আলোয় চারিদিক যেন দুধ সাদা চাদরে ঢাকা পড়েছে। এই অপার্থিব সৌন্দর্য দেখে ট্রিনার মনটা আরো উচাটন হয়ে উঠল। হঠাৎ নিজের পেছনে কারো ছায়া আর তপ্ত নিঃশ্বাস অনুভব করতে সে আতকে উঠে পেছনে তাকালো। দেখলো আরিয়ান অগোছালো চুলে দাঁড়িয়ে আছে, চোখে এখনো ঘুমের ঘোর। আরিয়ান ভাঙা গলায় শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, এখনো ঘুমাওনি তুমি? ঘুম হচ্ছিল না। আরিয়ান ট্রিনার চোখে চোখ রেখে প্রশ্ন করলো, কেন, কোনো সমস্যা হচ্ছে? ট্রিনা দৃষ্টি সরিয়ে নিয়ে মৃদু স্বরে বলল, জানি না কেন জানি চোখে ঘুম আসছে না। আরিয়ান এগিয়ে এসে ট্রিনার পাশে দাঁড়ালো। এক হাতে শক্ত বাঁধনে নিজের শরীরের সাথে ওকে লেপটে নিল। রাতের এই শীতল বাতাসে আরিয়ানের দেহের ওম পেয়ে ট্রিনা যেন কিছুটা শান্তি পেল। আরিয়ান ওর কপালে ঠোঁট ছুঁয়ে বলল, ঘুম হচ্ছিল না তো আমাকে ডাকলেই পারতে। একা একা এভাবে দাঁড়িয়েছো কেন? ট্রিনা অপরাধীর মতো মুখ করে বলল, আপনি খুব ঘুমাচ্ছিলেন তাই ডাকিনি। আরিয়ান মুচকি হেসে চিবুকটা একটু উঁচিয়ে ধরল। আমি ঘুমোচ্ছিলাম বলে কি আমার প্রিয়তম আমাকে ডাকতে পারবে না? ট্রিনা আরিয়ানের বুকে মাথা রেখে ফিসফিস করে বলল, কেমন যেন লাগছে, একটু ভালো লাগছে, আবার খুব অস্থিরও লাগছে, ঠিক বোঝাতে পারছি না। আরিয়ান ওর চুলে বিলি কেটে দিয়ে হাসলো। এটা আবার কেমন রোগ শ্যামলিনী? ভালো লাগা আর অস্থিরতা কি একসাথে চলে? ট্রিনা আরিয়ানের শার্টের বোতাম নিয়ে খেলতে খেলতে দীর্ঘশ্বাস ফেলে বলল। আমি শুধু সকাল হওয়ার অপেক্ষায় আছি। আরিয়ান অবাক হয়ে ট্রিনার দিকে তাকালো, তার চোখে মুখে কৌতূহল। সে কিছুটা সংশয়ের সুরে বলল, সকাল হওয়ার অপেক্ষা মানে কোন স্পেশাল জায়গায় যাবে নাকি? ট্রিনা আরিয়ানের দিকে ফিরে তার দুহাত আরিয়ানের গলায় জড়িয়ে ধরল। এক রহস্যময় হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল, আহা, তবে আগামীকাল আপনাকে যা বলবো তাতে আমার মনে হয় আপনি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ হবেন। আরিয়ান ছোট বাচ্চাদের মতো বায়না ধরে বলল। আরে এখনই বলো না, এত সাসপেন্স রাখা কি ভালো? ট্রিনা তার নাক দিয়ে আরিয়ানের নাকে আলতো ঘষা দিয়ে বলল, আহা, আগামীকাল। আরিয়ান হার মেনে নিল।
টিনা হঠাৎ আকাশের দিকে তাকিয়ে আনমনে বলল। আমার না এই মুহূর্তে খুব নদীর পাড়ে বসে থাকতে মন চাইছে। আরিয়ান তৎক্ষণাৎ উৎসাহিত হয়ে বলল। চলো যাই। এখান থেকে কিছুটা দূরে একটা নদী রয়েছে। এই জ্যোৎস্নায় নদীটা দারুণ দেখাবে। টিনা খুশি হয়ে পরক্ষণেই থেমে গেল। চারদিকে নিস্তব্ধতা আর সময়ের কথা ভেবে মাথা নাড়ল। না, থাক, এত রাতে যাওয়া ঠিক হবে না। আরিয়ান হাসলো। টিনার কপালে একটা চুমু খেয়ে বলল। আচ্ছা মহারানী, আপনি যাহা বলিবেন তাহাই সই। তারা দুজন ব্যালকনিতে ঝোলানো দোলনাটা গিয়ে বসলো। চারিপাশ নিঝুম, শুধু মাঝে মাঝে বাতাসের শোষ শব্দ। দুজনের দৃষ্টি আকাশের অগণিত তারার দিকে। আরিয়ান সহসায় টিনার কাঁধে মাথা রেখে আবেগপ্রবণ গলায় বলল। তুমি জানো না শ্যামলিনী, তুমি আমার ঠিক কতটা প্রিয়। আমি কোনোদিন ভাষায় তা প্রকাশ করতে পারবো না। মাঝে মাঝে ভাবি, তুমি কি আমায় কোনো জাদু করেছ? টিনা আরিয়ানের কথা শুনে খিলখিল করে হেসে উঠল, বলল। পড়েছি। একটা গান শোনাবেন? খুব গান শুনতে ইচ্ছে করছে আপনার গলায়। আরিয়ান বলল। তুমি বলো, আমি শুনছি। টিনা আবদার করল। চলো না একসাথে বলা যাক। রাতের গভীর নিস্তব্ধতা ভেঙে আরিয়ান আর টিনা গুনগুন করে গান ধরল। সুর মিলেমিশে একাকার হয়ে গেল সেই রূপালী জ্যোৎস্নায়। তারপর টিনা আরিয়ানের বুকে আরো নিবিড়ভাবে মাথা রেখে গেয়ে উঠল। গানটা শেষ করার সময় দুজনের কণ্ঠস্বর একই রেখায় মিলেমিশে একাকার হয়ে গেল। গান শেষ হওয়ার পর এক অদ্ভুত নীরবতা নেমে এলো। আরিয়ান টিনার কপালে দীর্ঘক্ষণ ঠোঁট ছুঁয়ে রাখলো। নদী তীরে যাওয়া না হলেও এই ব্যালকনির দোলনায় বসেই তারা যেন ভালোবাসার এক অগাধ সমুদ্রে হারিয়ে গেল। টিনা মনে মনে ভাবলো, কালকের সকালটা সত্যি এক নতুন পৃথিবী নিয়ে আসবে তাদের জীবনে। সকাল সকাল টিনা আজ ভীষণ খুশি। মেয়েটার চোখে মুখে আজ যেন এক অলৌকিক আভা, এক অদ্ভুত প্রশান্তি। বাড়ির যে কেউই তার দিকে তাকালে বুঝতে পারছে বড় কোনো খুশির খবর তার মনে দোলা দিচ্ছে। পরিবারের অনেকেই কৌতূহল ভরে জিজ্ঞাসা করছে, কিন্তু টিনা শুধু রহস্যময় এক চিলতে হাসি হেসে এড়িয়ে গেছে। তার এই অহেতুক লাজুক ভাবটা যেন আজ একটু বেশি চোখে পড়ছে। টিনা এক কাপ ধোয়া ওঠা কফি বানিয়ে ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে নিজের ঘরে গেল। রুমে ঢুকে দেখলো আরিয়ান এখন অঘরে ঘুমাচ্ছে। বিছানা একদম উপর হয়ে শুয়ে আছে সে। টিনা কফির মগটা পাশের সাইড টেবিলে রাখলো। এরপর আলতো করে আরিয়ানের এলোমেলো চুলে হাত রেখে নরম গলায় ডাকলো। শুনছেন? একটু উঠুন না। আরিয়ান টিনার ডাকে চোখ মেলল না ঠিকই, তবে তার হাতের স্পর্শ পেয়ে ঘুমের ঘোরে ঘুরে টিনার উরুতে মাথা রেখে আরো গুটিসুটি মেরে শুয়ে রইল। টিনা তারে আদুরে পনা দেখে মুচকি হাসলো। সে যখন পরম মমতায় আরিয়ানের কপালে হাত বুলিয়ে বড় কোনো কথা বলতে যাবে, ঠিক তখনই আরিয়ানের ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। আরিয়ান বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিয়ে কানে ধরল। আধো ঘুমে থাকা গম্ভীর গলায় বলল। হ্যালো, আরিয়ান স্পিকিং। ওপাশ থেকে অফিসের ম্যানেজারের জরুরি কল। আরিয়ান কিছুক্ষণ চুপ করে ওপাশের কথাগুলো শুনল। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। কিছুক্ষণ পর সংক্ষিপ্ত উত্তর দিয়ে সে কলটা কেটে দিল। এরপর অলসতা ঝেড়ে বিছানায় উঠে বসলো। টিনা উদ্দীপ্ত চোখে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল। কোনো সমস্যা হয়েছে? আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। হ্যাঁ, অফিস যেতে হবে। বিদেশি ক্লায়েন্টও চাচ্ছি মিটিংটা যেন এখনই হয়। আজ ওদেরই ফ্লাইটের সময়, তাই বড্ড তাড়া দিচ্ছে। টিনার মুখটা মুহূর্তে কিছুটা মলিন হয়ে গেল। তার বুকের ভেতর সযত্নে রাখা সেই আনন্দের খবরটা জানানোর মুহূর্তটা যেন আবারও থমকে গেল। সে নিচু স্বরে বলল। এখনই যেতে হবে? আরিয়ান ঘড়ির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। এখনই বেরোতে হবে। বলেই সে দরজার দিকে এগোতে গিয়েও হঠাৎ থমকে দাঁড়ালো। টিনার দিকে এক দৃষ্টে তাকিয়ে কৌতূহলী স্বরে বলল। ও হ্যাঁ, তুমি তো কাল রাত থেকে কি যেন একটা বলবে বলেছিলে, বলো না, কেমন কথা? টিনা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি। সে নিজের ভেতরকার চপলতাটুকু সামলে নিয়ে মাথা নেড়ে মৃদু স্বরে বলল। না, এখন না, আগে আপনি অফিস থেকে ফিরুন, তারপর শান্তিতে বলবো। আরিয়ান আর জোরাজোরি করল না। সে জানে টিনা যখন একবার না বলেছে তখন তাকে দিয়ে কথা বের করা কঠিন। সে চটজলদি রেডি হয়ে ডাইনিং টেবিলে সামান্য নাস্তা মুখে দিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আর টিনা বারান্দায় দাঁড়িয়ে তার গাড়ির চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। এখন বিকেল প্রায় 5টা। সারাটা দিন টিনার জন্য যেন এক অন্তহীন প্রতীক্ষার মতো কেটেছে। মনের গহীনে
সযত্নে রাখা সেই গোপন আনন্দটা কাউকে বলতে না পেরে তার ভেতরটা ছটফট করছে। এক অদ্ভুত অস্থিরতা তাকে ঘিরে ধরলেও সে বারবার নিজেকে এই বলে শান্ত রাখছে যে রাতে আরিয়ান ফিরলে সে খুব সুন্দর করে গুছিয়ে খবরটা তাকে দেবে। টিনা ড্রয়িং রুমের সোফায় একা বসে জানালার বাইরে তাকিয়েছিল। গোধূলির ম্লান আলোয় আকাশটা কেমন মায়াবী দেখাচ্ছে। হঠাৎ তার ভীষণ ইচ্ছে হলো আরিয়ানের গলার স্বর শুনতে। ফোনের কন্ট্যাক্ট লিস্ট থেকে আরিয়ানের নাম্বারটা বের করে কল দিল সে। দুইবার রিং হতে ওপাশ থেকে আরিয়ানের সেই অতি পরিচিত গম্ভীর অথচ অসম্ভব মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসলো। শ্যামলিনী? টিনা এক মুহূর্ত নীরব থেকে খুব শান্ত গলায় জিজ্ঞাসা করলো। কখন আসবেন? আরিয়ান নরম সুরে উত্তর দিল। এই তো কাজ প্রায় শেষের দিকে, তবে মিটিংয়ের পর কিছু ফর্মালিটিস বাকি আছে, তাই ফিরতে ফিরতে বেশ অনেকটাই রাত হয়ে যাবে আজ। টিনার মনটা একটু বিষণ্ণ হয়ে গেলেও সে নিজেকে সামলে নিয়ে সংক্ষিপ্ত উত্তর দিল। আচ্ছা। টিনার এই ছোট্ট উত্তরের পেছনে লুকিয়ে থাকা অভিমান আরিয়ান ঠিকই টের পেল। সে তৎক্ষণাৎ কুণ্ঠিত স্বরে বলল। কি হলো, তোর মন খারাপ? তুমি বললে আমি সব কাজ ফেলে এখনই চলে আসবো। টিনা মনে মনে একটু হাসলো। লোকটা তাকে কতটা গুরুত্ব দিলে সব কাজ তুচ্ছ করে ছুটে আসতে চায়। সে নিজেকে সংবরণ করে বলল। না না, পাগল হয়েছেন আপনি। আপনি কাজ শেষ করেই আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। আচ্ছা, নিজের খেয়াল রেখো। এভাবেই কিছুক্ষণ অসংলগ্ন কথা বলে তারা কলটা কেটে দিল। টিনা ফোনটা বুকের কাছে জড়িয়ে ধরে সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করলো। সন্ধ্যা তখন 6:30। বাইরের আকাশে গোধূলির রেশটুকু মুছে গিয়ে অন্ধকারে চাদর নামতে শুরু করেছে। আরিয়ান সারাদিনের ক্লান্তি আর ব্যস্ততা শেষে মাত্রই বাড়িতে ফিরল। ওই ড্রয়িং রুমে পা রাখতেই দেখলো সোফায় বাড়ির বড়রা সবাই বসে গল্প করছেন, কিন্তু তার চোখ যাকে খুঁজছে সেই টিনাকে কোথাও দেখা গেল না। আরিয়ান ঘড়ির দিকে একবার তাকিয়ে বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলো। ট্রিনা কোথায়? ওকে তো দেখছি না। মাইমুনা বেগম ছেলের দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন। টিনা তো তার বাবার বাড়ি গিয়েছে রে। মায়ের কথা শুনে আরিয়ান অবাক হলো। সকাল থেকে মেয়েটা তাকে কতবার কল করলো, তাড়াতাড়ি আসতে বললো, অথচ সে নিজেই এখন বাড়িতে নেই। আরিয়ান বলল। বাবার বাড়ি গিয়েছে মানে? আমাকে একবার জানানো না যে? মাইমুনা বেগম বললেন। আসলে ওমর হাওলাদার কল দিয়েছিলেন ট্রিনার ফোনে। তিনি নাকি মেয়েকে দেখার জন্য খুব অস্থির হয়ে পড়েছিলেন, তাই ট্রিনা আর না করতে পারেনি। বাবার কথা শুনে ওখানেই চলে গেল। আরিয়ান এবার একটু গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলো। ট্রিনা কি একা গিয়েছে? হ্যাঁ, একাই গেল। একা কেন গেল? বাড়িতে কি আর কেউ ছিল না সাথে যাওয়ার মতো? মাইমুনা বেগম বললেন। বাড়িতে তখন আসলে তেমন কেউ ছিল না। নৌশি আর মিতু আগে থেকেই শপিং মলে গিয়েছিল, আর বাড়ির পুরুষেরা তোমরা সবাই তো কাজের প্রয়োজনে বাইরে ছিলে। আরিয়ানের বুকের ভেতরটা কেমন জানি খচখচ করে উঠল। একে তো রাতের বেলা, তার উপর ট্রিনার শরীর আর মনের যে অবস্থা, তাতে ওর একা যাওয়াটাই একদমই পছন্দ হলো না। আরিয়ান এসে কাঁধের ব্যাগটা সোফায় একরকম ছুঁড়ে ফেলেই বলল। আচ্ছা মা, আমি তাহলে ওখান থেকে ট্রিনাকে নিয়ে আসছি। মাইমুনা বেগম কিছু বলার আগে আরিয়ান দ্রুত কদমে বেরিয়ে গেল। গ্যারেজে গিয়ে স্টার্ট দিল গাড়িতে। এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে পকেট থেকে মোবাইলটা বের করলো। সে তড়িঘড়ি করে ট্রিনার নাম্বারটা বের করে কল দিল। আরিয়ান ট্রিনার নাম্বারে কয়েকবার চেষ্টা করলো, কিন্তু প্রতিবারই যান্ত্রিক কণ্ঠে ভেসে আসছে, আপনার ডায়ালকৃত নাম্বারটি বর্তমানে বন্ধ আছে। বুকের ভেতর ধক করে উঠল। তার অস্থিরতা নিয়ে সে এবার সরাসরি ওমর হাওলাদারের নাম্বারে কল দিল। ফোন রিসিভ হতে আরিয়ান দ্রুত সালাম জানিয়ে কুশল বিনিময় সেরে নিয়ে বলল। বাবা, ট্রিনার কাছে কি ফোনটা একটু দেওয়া যাবে? ওর নাম্বারটা বন্ধ পাচ্ছে। ওপাশ থেকে ওমর হাওলাদারের অবাক কণ্ঠস্বর ভেসে এলো। আমি তো এখন হসপিটালে একটা কাজে এসেছি। কি নাকি হাওলাদার বাড়িতে গিয়েছে নাকি? আরিয়ান গাড়িতে উঠতে গিয়েও দরজায় হাত রাখা অবস্থায় পাথরের মতো জমে গেল। হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছে। সে শুকনো গলায় বলল। আপনি না ট্রিনার ফোনে কল দিয়ে বললেন যে আপনি মেয়েকে দেখতে চান, তাই তো ও আপনার বাড়ির উদ্দেশ্যে বের হলো। ওমর হাওলাদার এবার আরো বেশি বিস্মিত হয়ে বললেন। কই, আজ তো সারাদিনে তিনার সাথে আমার একবারও কথা হয়নি। আমি তো ওকে কল দিইনি। আরিয়ানের কপালে মুহূর্তে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। এসি থাকা সত্ত্বেও তার পুরো শরীর যেন আগুনের মতো তপ্ত হয়ে উঠছে। অজানা এক আশঙ্কায় বুকটা দুরু দুরু করছে তার। সে এবার কাপা হাতে কল দিল রিনির নাম্বারে, কিন্তু রিনিও যা জানালো তাতে আরিয়ানের পায়ের তলা থেকে মাটি সরে গেল। রিনি স্পষ্ট বলল যে ট্রিনা সেখানে যায়নি। আরিয়ানের পুরো শরীর এবার থরথর করে কাঁপছে। মাথার রগগুলো যেন রাগে আর আতঙ্কে ছিঁড়ে যাচ্ছে। বুকের ভেতর আত্মাটা যেন খাঁচায় বন্দি পাখির মতো ছটফট করছে।
এক ভয়াবহ শূন্যতা তাকে গ্রাস করে নিচ্ছে। ট্রিনা তাহলে কোথায় গেল? কার কথায় সে বাড়ি থেকে বের হলো? আর ওমর হাওলাদারের নাম করে কার এত বড় সাহস যে তাকে এভাবে ফাঁদে ফেললো? আরিয়ান স্টিয়ারিং হুইলে সজোরে একটা ঘুষি মারল। তার শ্যামলিনী কি তবে কোনো বড় বিপদে পড়েছে? এই অন্ধকার রাতে শহরটা যেন আরিয়ানের কাছে এক বিশাল গোলকধাঁধা মনে হতে লাগলো। চারিদিকে মৃত্যুপুরীর মতন পতন নীরবতা। একটা জীর্ণ শীর্ণ স্যাঁতস্যাঁতে বদ্ধ ঘর, দেয়ালগুলোর প্লাস্টার খসে গিয়ে কঙ্কালসার, ইটের পাঁজর বেরিয়ে পড়েছে। পুরো ঘরটায় গা ছমছমে অন্ধকারে ডুবে আছে। শুধু মাথার উপর একটা লাল বাল্ব টিমটিম করে জ্বলছে। রুমের ঠিক মাঝখানে মেঝের উপর পড়ে আছে কালো শাড়ি পরিহিত একটা নিথর দেহ। হঠাৎ ভারী লোহার দরজাটা প্রচণ্ড শব্দে খুলে গেল। বাইরের এক চিলতে আলো এসে সরাসরি আছড়ে পড়ল সেই দেহটির উপর। ফুটে উঠল এক লহমায় তৃণা সেই মায়াবী অথচ বিধ্বস্ত শ্যামলাবরণ চেহারা। তার ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে পড়া রক্ত শুকিয়ে কালচে হয়ে গেছে। কারো পায়ের শব্দে টিনা যন্ত্রণায় কুকড়ে উঠে আলতো করে চোখ মেলল। টিনার হাত দুটো তার পেটের সাথে মিলিয়ে বাঁধা। মুখের ভেতর একটা রুমাল শক্ত করে গুজে দেওয়া হয়েছে যাতে তার কোনো আর্তনাদ দেওয়ার ভেদ করে বাইরে যেতে না পারে। এক সময়ের পরিপাটি চুলগুলো আজ ধুলো আর ঘামে জট পাকিয়েছে। মেঝেতে লতার মতো পড়ে থাকা তৃণা অনেক কষ্টে ঘাড় উঁচু করে সামনে তাকালো। সামনে তাকাতে তৃণার চোখের মনি স্থির হয়ে গেল। শরীরের সমস্ত রক্ত যেন এক নিমিষে হিম হয়ে গেছে। বিষাক্ত সাপের মতো সামনে দাঁড়িয়েছে তার সৎমা রসনারা বেগম এবং তার কুখ্যাত সৎমামা খলিল। তৃণা আবারও ছটফট শুরু করলো। বাঁধন ছেড়ে বেরিয়ে আসার এক আপ্রাণ কিন্তু বৃথা চেষ্টা করলো। তার মুখ দিয়ে গোঙানির মতো কিছু অস্পষ্ট শব্দ বেরোচ্ছে যা কান্নার চেয়েও করুণ। খলিল বিকট এক হাসি দিয়ে টিনার সামনে হাঁটু গেড়ে বসলো। তার লোলুপ দৃষ্টি টিনার আপাদমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। লোকটার চোখের কোণে যখন লালসা চিকচিক করছে। তার খুব ইচ্ছে হচ্ছে টিনার শরীরে নিজের ওই নোংরা হাতের স্পর্শ লাগাতে, কিন্তু পাশে নিজের বোন রসনারা দাঁড়িয়ে থাকে সেই সুযোগটা নিতে পারছে না। খলিল টিনার মুখের বাঁধনটা খুলে দিতে সে ফুসফুস ভরে বাতাস নিল। টিনা চিৎকার করে উঠল, তোমরা আমাকে এভাবে বেঁধে রেখেছো কেন? মা, আমাকে এখানে কেন এনেছো? কি চাও তোমরা? রসনারা বেগম এক ঝটকায় টিনার বাহু ধরে টেনে তাকে সোজা করে বসালেন। তারপর টিনার চোয়াল শক্ত করে চেপে ধরে হিসিয়ে বললেন, তুই বুঝতে পারছিস না কেন আমি তোকে এখানে এনেছি? এত বোকা তো তুই নোস। টিনা শুধু ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইল। খলিল তখন পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ বের করলো। কুটিল হেসে বলল, এই যে মা জননী, এখানে একটা সই করে দাও, তাহলেই কেল্লা ফতে। সই করবি আর মুক্তি পাবি। টিনা কাপা গলায় বলল। সই? কিসের কাগজ এটা? রসনারা বেগম দাঁতে দাঁত চেপে বললেন, তোর বাবার সব সম্পত্তির দলিল। তোর বাপ সব সম্পত্তি তোর নামে লিখে দিয়েছিল, সেগুলি আজ তুই আমার নামে লিখে দিবি। বলতে বলতে রসনারা বেগম টিনার হাতের বাঁধন খুলে দিলেন। কর্কশ গলায় বললেন, লক্ষ্মী মেয়ের মতো এখানে সই করবি। টিনা মুহূর্তের মধ্যে কাগজটা খপ করে ধরে দূরে ছুঁড়ে মারল। গর্জে উঠে বলল, আমি কখনোই এইসবে সই করবো না। তোমরা এত নীচ হতে পারো? এই সামান্য সম্পত্তির জন্য আমার কিডন্যাপ করলে? রসনারা বেগম আর নিজেকে সামলাতে পারলেন না। প্রচণ্ড আক্রোশে টিনার গালে এক কষে চড় মারলেন। চরের চোটে টিনা টাল সামলাতে না পেরে মেঝেতে ছিটকে পড়ল। কপালটা গিয়ে ঠেকলো মেঝের এক ভাঙা ইটের কোনায়। যন্ত্রণায় কপাল ফেটে রক্ত বের হতে শুরু করলো, কিন্তু টিনার সাথে সাথে নিজের হাতটা পেটের উপর রাখলো। যতটা সম্ভব নিজেকে গুটিয়ে রেখে সে নিজেকে শক্ত করার চেষ্টা করলো। রসনারা বেগম আবারও টিনার চুলের মুঠি ধরে হ্যাচকা টানে তাকে দাঁড় করালেন। মুখের কাছে মুখ নিয়ে এসে ধমকে বললেন, ভালোই ভালোই বলছি সইটা করে দে, নইলে কিন্তু ফল ভালো হবে না। টিনা এবার এক অবিশ্বাস্য কাজ করে বসলো। প্রবল ঘৃণার রাগের বশে রসনার মুখে একদলা থুতু ছিটিয়ে দিল। তারপর বাঘিনীর মতো গর্জে উঠল, আরিয়ান যদি জানতে পারে তোমরা আমাকে আটকে রেখেছো, তাহলে তোমাদের সে আস্ত রাখবে না। রসনারা বেগম রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। অপমানে তার চোখ মুখ লাল হয়ে উঠল। তিনি সর্বশক্তি দিয়ে ট্রিনার বুকে এক প্রচণ্ড লাথি মারলেন। ট্রিনা এক আর্তচিৎকার করে লুটিয়ে পড়ল। এক মুহূর্তের জন্য মনে হলো তার দম বন্ধ হয়ে আসছে। সে আবারও পাগলের মতো নিজের পেটটা চেপে ধরল, কিন্তু রসনারা বেগমের রাক্ষসী রূপ তখন চরমে। তিনি টিনার শরীরের বিভিন্ন জায়গায় লাথি দিতে শুরু করলেন। রসনারা বেগম যখন ট্রিনার পেটে লাথি দিতে উদ্যত হলেন, ট্রিনা তখন প্রাণপণে রসনারার পা চেপে ধরল। যন্ত্রণায় কাতর হয়ে সে মাটির সাথে মিশে গেল। খলিল পাশ থেকে এসব লক্ষ্য করছিল। সে হঠাৎ ভ্রু কুচকে এগিয়ে এলো, কুটিল দৃষ্টিতে তাকিয়ে বলল, কি ব্যাপার? অনেকক্ষণ ধরেই দেখছি তুই শুধু পেটে হাত চেপে আছিস। পেটে কি আছে শুনি? রসনারা বেগমও থেমে গেলেন। সন্দেহী চোখে তাকিয়ে বললেন, ঠিকই তো, বল, সত্যি করে বল, পেটে হাত দিয়ে আছিস কেন? পেটে কি? টিনা আরও কুকড়ে গেল। দুই হাত দিয়ে নিজের পেটকে আষ্টে পৃষ্ঠে আগলে ধরে ধরা গলায় বলল, কিছু না, কিছু না আমার পেটে।
রসনারা বেগম যেন এক পৈশাচিক আনন্দ খুঁজে পেলেন। ট্রিনার ওই কুঁকড়ে যাওয়া আর পেটে হাত দিয়ে আড়াল করার ভঙ্গিটা তার সন্দেহকে নিশ্চিত করে দিল। তিনি আবারও পা উঁচিয়ে ট্রিনার পেটে আঘাত করতে উদ্যত হতে ট্রিনা পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে তার পা দুটো জড়িয়ে ধরল। কান্নায় ভেঙে পড়ে হাহাকার করে উঠল সে। দোহাই লাগে মা, আমার পেটে আঘাত করো না। তুমি আমার শরীরে যেখানে খুশি আঘাত করো, কিন্তু কিছু বলবো না আমি। আমার পেটে যে ছোট্ট একটা প্রাণ বড় হচ্ছে মা। আমি 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 তো এখনো ওর বাবাকে এই সংবাদটা দিতে পারিনি। ওর অস্তিত্ব যে কেবল আমার গর্ভে দানা বেঁধেছে। দয়া করো মা, আমার বাচ্চাকে মেরো না। টিনার এই বুক ফাটা আর্তনাদার আকুতি রসনারা বেগম এবং খলিলের কাছে যেন স্রেফ এক সস্তা কমেডি নাটকের সংলাপ মনে হলো। তাদের পাথর হৃদয়ে বিন্দুমাত্র করুণা জাগলো না, উল্টো দুজনার মুখ ফুটে উঠল পৈশাচিক হাসি। রসনারা বেগম কত কথা না শুনে পূর্ণ শক্তিতে পা চালিয়ে দিলেন। তবে এবার লাথিটা সরাসরি পেটে না লেগে পেটের এক পাশে সজোরে আঘাত করলো। ত্রিনা ছিটকে গিয়ে পাশের দেয়ালের সাথে ধাক্কা খেলো। মেয়েটার আকাশ ফাটা যন্ত্রণার চিৎকারে জীর্ণ রুমে চারিপাশ কেঁপে উঠল, কিন্তু সেই জঘন্য মানুষ দুটো হৃদয় গড়ল না। ত্রিনা মেঝে ধুলোয় পড়ে ছটফট করতে লাগলো। তার মনে হচ্ছিল ফুসফুসের বাতাস ফুরিয়ে আসছে, দম নিতে পারছে না সে। যন্ত্রণায় তার চোখের মনি যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। ঠিক সেই মুহূর্তে ভারী বুটের শব্দে লোহার দরজাটা আবারও খুলে গেল। ঘরে আরেকজন মানুষের প্রবেশ ঘটল। সেদিকে তাকাতে টিনার বিস্ময়ের সীমা রইল না। যন্ত্রণার মাঝেও তার শরীর যেন হিম হয়ে গেল। রওশনারা বেগম এবং খলিলের মুখে এক চওড়া হাসি ফুটে উঠল আগন্তুককে দেখে। টিনা নিজের পেটে দুই হাত দিয়ে প্রাণপণে আগলে রেখে ব্যথাতুর কম্পিত কণ্ঠে অস্ফুটে বলে উঠল, তুমি? ট্রিনার চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো। তার প্রতিটি নিঃশ্বাস তখন যন্ত্রণায় ভারী হয়ে উঠছে। তৌহিদকে এখানে এই অবস্থায় দেখতে হবে তা সে খুনাক্ষরেও ভাবেনি। ট্রিনা নিজের ভাঙা কণ্ঠে বিস্ময়ের আতঙ্ক মিশিয়ে অস্ফুট স্বরে বলল, তৌহিদ, তুমি তুমি এইসবের সাথে জড়িত? তৌহিদ কোনো উত্তর দিল না, বরং পৈশাচিক উল্লাসে ফেটে পড়ল। সেই অট্টহাসি বন্ধ ঘরের দেয়ালে প্রতিধ্বনিত হয়ে পুরো রুম কাঁপিয়ে তুলল। তৌহিদের সাথে সাথে সেই পাশবিক হাসিতে যোগ দিল রওশনারা বেগম আর খলিল। ত্রিনা কেবল অসহায় চোখে চেয়ে। তৌহিদ হাসতে হাসতে ত্রিনার একদম সামনে এসে মেঝেতে বসলো। ত্রিনার বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়ে তার চোখের মনি তীক্ষ্ণ হয়ে উঠল। ত্রিনার ঠোঁট কেটে রক্ত ঝরছে, কপাল থেকেও তাজা রক্তের ধারা গড়িয়ে পড়ছে। ত্রিনার এই রক্তাক্ত অবস্থা দেখে তৌহিদ হঠাৎ হিংস্র বাঘের মতো গর্জে উঠে খলিল আর রওশনারা বেগমের দিকে তাকালো। সে চিৎকার করে ঘর কাঁপিয়ে বলল, তোমাদের সাহস কি করে হলো ওর গায়ে হাত তোলার? আমি কি তোমাদের বলেছিলাম আমার ট্রিনার গায়ে কোনো আঘাত করতে? আমি ওকে অক্ষত অবস্থায় চেয়েছিলাম। তৌহিদের সেই ভয়ঙ্কর চিৎকারে খলিল আর রওশনারা দুজনেই ভয়ে কেঁপে উঠলেন। তারা তৌহিদের এই উন্মাদনা দেখে কয়েক কদম পিছিয়ে গেলেন। তৌহিদ পরক্ষণে নিজেকে সামলে নিয়ে শীতল কণ্ঠে প্রশ্ন করল, কাজীকে খবর দিয়েছিলে তো? কাজী শব্দটা শোনা মাত্রই ত্রিনার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। সে বড় বড় চোখ করে বিস্ময় আর আতঙ্কে বলে উঠল, কাজী? কিসের কাজী? কেন রাখছেন তাকে? তৌহিদ ত্রিনার কোনো কথার উত্তর দিল না। তার নীরবতা যেন আরো বেশি ভয়ঙ্কর। ওদিকে খলিল আর রওশনারা বেগম যেন অবাক হওয়ার শেষ সীমানায় পৌঁছে গেছেন। খলিল তোতলাতে তোতলাতে বলে উঠলেন, এসব কি বলছিস তৌহিদ? এখন কাজে দিয়ে কি কাজ? আমাদের তো এখান থেকে দ্রুত সরতে হবে। তৌহিদ ত্রিনার চোখের দিকে তার সম্মোহিনী অথচ তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে ঘোষণা করল, কাজ কি মানে? বিয়ে করবো তিনাকে এই মুহূর্তে। ও আজ এই ঘর থেকে তৌহিদের স্ত্রী হয়ে বের হবে। রওশনারা বেগম যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না তৌহিদের কথা। তিনি তীব্র বিস্ময় আর বিরক্তি নিয়ে চিৎকার করে উঠলেন, তৌহিদ, তুই কি সত্যি পাগল হয়েছিস? এই মেয়েকে কেন বিয়ে করতে যাবি এখন? তুই তো কেবল আমাদের কথা মতো ত্রিনার সাথে ভালোবাসার নাটক করছিলি, কিন্তু ত্রিনা তোকে কোনোদিন ভালোবাসতে চায়নি। তাই তো আমাদের সেই সাজানো প্ল্যান ভেস্তে গেল। ত্রিনা অবিশ্বাসী দৃষ্টিতে রওশনার দিকে তাকিয়ে রইলেন। তিনি কিভাবে এমন এক জঘন্য ষড়যন্ত্রের প্রধান কারিগর হতে পারেন তা তার কল্পনাতেও ছিল না। অসহ্য শারীরিক যন্ত্রণার মাঝেও সে কেবল অশ্রু জল নয়নে ফ্যালফ্যাল করে নোংরা খেলার দিকে তাকিয়ে রইলেন। তৌহিদ এবার ধীর গতিতে ত্রিনার সামনে হাঁটু গেড়ে বসলো। তার চোখে তখন এক অদ্ভুত উন্মাদের মতো জেদ। ত্রিনা ভয়ে আর ঘৃণায় কিছুটা পিছিয়ে গিয়ে দেয়ালের সাথে মিশে গেল। তৌহিদ ভাঙা অথচ গম্ভীর গলায় বলতে শুরু করলো, টিনা, তুমি আমাকে ভুল বোঝো না। বাবা আর ফুফির কথাগুলো সবটা সত্যি নয়। আমি তোমাকে সব করে বলছি। তোমার বাবার সব সম্পত্তি নিধিদের নামে নেওয়ার জন্য আমরা প্ল্যান করেছিলাম তোমাকে আমার প্রেমের জালে ফাঁসাবো, কিন্তু তুমি আমার প্রেমে পড়লে না, আমাকে ভালোবাসলে না। তৌহিদ এক মুহূর্ত থামলো।
তার চোখে তখন এক হিংস্র আক্ষেপ ফুটে উঠল। সে আবারও বলল, তারপর দুর্ভাগ্যবশত ওই আরিয়ানের সাথে তোমার বিয়ে হয়ে গেল। তারপরও আমি দমে যাইনি। আমি ভেবেছিলাম তোমাকে এই আরিয়ানের থেকে আলাদা করে ছিনিয়ে এনে বিয়ে করব, কিন্তু তাও সম্ভব হলো না। তবে জানো টিনা, এই ভালোবাসার নাটক করতে করতে আমি কখন যে সত্যি তোমার প্রেমে পড়ে গেছি আমি নিজেও জানি না। তাই এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিয়েছি, দুনিয়ার যেদিকে যাক, আজ আমি তোমাকেই বিয়ে করব। টিনা নিজের শরীরের শেষ শক্তিটুকু সঞ্চয় করে চিৎকার করে উঠল, কিন্তু অনাহার আর অমানসিক নির্যাতনের কারণে সে চিৎকার ভীষণ ক্ষীণ আর করুণ শোনালো। সে ধুকতে ধুকতে বলল, অসম্ভব। আপনাকে বিয়ে করা কোনোদিনও সম্ভব নয়। আমি বিবাহিত, আরিয়ান আমার স্বামী। ঠিক সেই মুহূর্তে ঘরের কোণে দাঁড়িয়ে থাকা রসনারা বেগম এক চরম সত্য ফাঁস করে দিলেন। তিনি তীক্ষ্ণ স্বরে তৌহিদকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তুই ভুল করছিস তৌহিদ। এই মেয়েকে নিয়ে কি করবি? ট্রিনা প্রেগনেন্ট। তৌহিদ যেন আকাশ থেকে পড়ল। তার পুরো শরীর মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। পরক্ষণে সে এক হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে ট্রিনার মুখটা দুই হাতে শক্ত করে চেপে ধরল। তার চোখ দুটো রক্তবর্ণ হয়ে উঠল। সে বিড়বিড় করে বলতে লাগলো, টিনা, আমার টিনা, জান আমার, সত্যি কি তুমি প্রেগনেন্ট? ফুফি যা বলছে তা কি সত্যি? আমি কিছুতেই বিশ্বাস করি না। ট্রিনা ব্যথায় কুকড়ে যাচ্ছিল। তার পেটের ভিতরে এক অসহ্য মোচড় অনুভব করছিল। সে কাঁদতে কাঁদতে আকুতি করল, প্লিজ, আল্লাহর দোহাই লাগে, আমায় যেতে দিন। খুব কষ্ট হচ্ছে আমার। এভাবে করলে আমার গর্ভের বাচ্চার ক্ষতি হয়ে যাবে। তৌহিদ যেন থমকে গেল। সে ট্রিনার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে আবারও জিজ্ঞাসা করল, তার মানে সত্যি তুমি গর্ভবতী? আরিয়ানের সন্তান তোমার গর্ভে? ট্রিনা যন্ত্রণায় চোখ বন্ধ করে অসহায়ভাবে শুধু উপর নিচ মাথা নাড়ালো। তৌহিদ কিছুক্ষণ স্তব্ধ হয়ে ট্রিনার দিকে তাকিয়ে রইল। তার পাথরের মতো স্থির দৃষ্টি দেখে ট্রিনার বুকে ধুকপুকানি বেড়ে গেল। হঠাৎ তৌহিদের ঠোঁটের কোণে এক বিষাক্ত হাসি ফুটে উঠল। সে খুব শান্ত গলায় বলে উঠল, তোমার পেটের বাচ্চাকে আমি মারবো না টিনা। আমি এতটাও পাষাণ না। আসলে আমি তো তোমাকে সত্যিই ভালোবাসি, তাই তোমার উপর এতটা নির্দয় হতে পারছি না। তৌহিদের মুখে এই কথা শুনে ট্রিনা যেন মরুভূমিতে এক পশলা বৃষ্টির দেখা পেল। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে ভাবল, তৌহিদের ভেতরে হয়তো এখনো সামান্য মনুষ্যত্ব বাকি আছে। সে খুব মিনতি ভরা কণ্ঠে বলল, তাহলে দয়া করে আমায় যেতে দিন। আমাকে আর আমার আমার স্বামীর কাছে ফিরে যেতে দিন। ট্রিনার কথা শেষ হতেই তৌহিদ পশুর মতো ক্ষিপ্রতায় ওর এক কদম কাছে সরে এলো। ট্রিনার কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে পৈশাচিক স্বরে ফিসফিসিয়ে বলল, বাসুরাতে তোমার পেটের সন্তান এমনিতেই নষ্ট হয়ে যাবে মেরি জান। তখন আর তোমার শরীরে এই আরিয়ানের কোনো চিহ্ন বাকি থাকবে না। ট্রিনা এক মুহূর্তে জমে বরফ হয়ে গেল। তার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। আতঙ্কে মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, কেবল দু চোখ বেয়ে নোনা জলের ধারা নামছে। তৌহিদ ঝটকা দিয়ে উঠে দাঁড়ালো। খলিল দের দিকে তাকিয়ে কর্কশ স্বরে বলল, কি বলছি কানে যাচ্ছে না বাবা? আমি যা বলি তাই করি। এখনই কাজীকে আসতে বলো। খলিল কিছুটা শঙ্কিত হয়ে বললেন, তৌহিদ, তুই এটা ঠিক করেছিস না? এই অবস্থায় বিয়ে করলে বড় ঝামেলায় পড়বি তুই। পুলিশ আমাদের হদিস পেয়ে যাবে। তৌহিদ সপাটে হাত ঝামটা দিয়ে বলল, তোমাদের সম্পত্তি দরকার, সেটা তোমরা পেয়ে যাবে। আমি টিনাকে বিয়ে করে আজ রাতের মাঝি দেশ ছাড়ব, বুঝতে পারলে? কেউ আমাদের নাগাল পাবে না। টিনা নিজের শেষ শক্তিটুকু সঞ্চয় করে আবারও চিৎকার করে উঠল, এটা ঠিক করছো না তোমরা। আরিয়ান তোমাদের কাউকে আস্ত রাখবে না। আল্লাহর দোহাই লাগে, আমায় যেতে দাও। আমার বাচ্চার ক্ষতি করো না। তৌহিদ এবার আর কোনো কথা শোনার ধার ধারল না। সে কর্কশভাবে ট্রিনার দুই হাত টেনে ধরে শক্ত দড়ি দিয়ে বেঁধে ফেলল। ট্রিনার দুর্বল শরীর সে অমানসিক শক্তির সামনে হার মানল। এরপর একটা নোংরা কাপড় দিয়ে ট্রিনার মুখটা শক্ত করে বেঁধে দিল তৌহিদ। মির্জাবাড়ির ড্রয়িং রুমে তখন শ্মশানের নীরবতা। চারিদিকে বাতাস যেন ভারী হয়ে আছে। প্রত্যেকের মুখে উৎকণ্ঠা আর আশঙ্কার কালো ছায়া। ট্রিনা নিখোঁজ হওয়ার পর থেকেই বাড়ির প্রতিটা মানুষ যেন পাথর হয়ে গেছে। ইতিমধ্যে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা চারিপাশের রাস্তার সিসিটিভি ফুটেজগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করছেন। ঠিক সেই মুহূর্তে ঝড়ের বেগে মির্জা বাড়িতে উপস্থিত হলো রিনি। মেয়েটার চোখের জল থামছেই না। চেহারায় রাজ্যের দুশ্চিন্তা আর অপরাধ বোধের ছাপ স্পষ্ট। সিসিটিভি ফুটেজে দেখা গেল তুর্না রাস্তার একপাশে দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ একটা কালো গাড়ি এসে তার সামনে থামলো। মুহূর্তের মধ্যে গাড়ি থেকে 3 জন লোক বেরিয়ে এসে ট্রিনার মুখে রুমাল চেপে ধরলো এবং নিথর ট্রিনাকে গাড়িতে তুলে নিয়ে নিমিষে অদৃশ্য হয়ে গেল।
এই দৃশ্য দেখার পর মির্জাবাড়ির সবার বুক কেঁপে উঠল। আরিয়ান যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, কেবল দু চোখ দিয়ে আগুনের ফুলকি ঝরছে। গাড়ির নম্বর প্লেটটা কায়দা করে ঢেকে রাখা হয়েছে, তাই পুলিশও কোনো ফুলকি নাড়া করতে পারছে না। ঠিক তখন রিনি কাঁপা কাঁপা গলায় সিসিটিভি স্ক্রিনের দিকে আঙ্গুল উঁচিয়ে বলে উঠল। আমি এই গাড়িটা চিনি। রিনির কথা শোনা মাত্রই ঘরের সবাই একযোগে তার দিকে তাকালো। আরিয়ান পাগলের মতো রিনির সামনে গিয়ে দাঁড়ালো। ওর দু কাঁধ শক্ত করে চেপে ধরে ধমকে সুরে জিজ্ঞাসা করলো। কার গাড়ি এটা রিনি? জলদি বল, কার গাড়ি এটা? রিনি বলল। এটা আমার মামার গাড়ি, খলিল মামার গাড়ি। রিনির কথাটা শোনার পর মুহূর্তের জন্য পুরো বাড়ি স্তব্ধ হয়ে গেল। সবার চোখের সামনে যেন এক ভয়ঙ্কর সত্য উন্মোচিত হলো। খলিল হাওলাদার আর রওশনারা বেগম। টিনাকে একটা জরাজীর্ণ চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। তার হাত পাগুলো দড়ির বাঁধনে নীল হয়ে আছে। অসহ্য শারীরিক যন্ত্রণার মানসিক আতঙ্কে টিনা নিজের চোখ দুটো খুলে রাখতে পারছে না। বারবার চেতনা হারিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে, তবুও সে অবচেতনে অনুভব করার চেষ্টা করছে তার পেটের ভেতরে বেড়ে ওঠা সেই ছোট্ট অস্তিত্বকে, তার আর আরিয়ানের ভালোবাসার শেষ চিহ্ন। সামনে তৌহিদ এক পৈশাচিক শান্তিতে বসে আছে। এরই মধ্যে ঘরে প্রবেশ করেছেন একজন বৃদ্ধ কাজী সাহেব। তার ভীত সন্ত্রস্ত মুখ দেখে বোঝা যাচ্ছে তাকে জোর করে তুলে আনা হয়েছে। টিনা শেষবারের মতো আকুতি জানিয়ে কাপা গলায় বলল। আমি অন্তঃসত্ত্বা, আল্লাহর দোহাই লাগে এসব করবেন না, দয়া করুন আমায়। কাজী সাহেব তৌহিদের দিকে ফিরে করুণ স্বরে বললেন। বাবা তৌহিদ, তুমি এসব ঠিক করছো না। এই বিয়ে তো শরীয়ত মতে জায়েজ হবে না। আমি আমি এই বিয়ে দিতে পারবো না, আমি কখনোই পারবো না। কাজী সাহেবের কথা শেষ হওয়ার আগে তৌহিদ তার পকেট থেকে চকচকে রিভলভারটা বের করলো। এক মুহূর্ত দেরি না করে সেটা কাজীর কপালে ঠেকিয়ে শীতল কণ্ঠে বলল। বিয়ে করাবি নাকি মরবি সেটা তোর সিদ্ধান্ত, আমার সময় খুব কম। খলিল আর রওশনারা বেগম তৌহিদকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তৌহিদ এখন হিতাহিত জ্ঞান শূন্য। রওশনারা বেগম ভয়ে ফিসফিসিয়ে বললেন। ভাইজান, তোমার ছেলে যা করছে সেটা নির্ঘাত পাগলামো। আমরা সবাই ধরা পড়ব। খলিল কেবল নিজের কপালে হাত দিয়ে স্তব্ধ হয়ে বসে রইলেন। নিজের সাজানো ছক যে এভাবে বুমেরাং হয়ে আসবে তা তিনি ভাবেননি। মৃত্যুর ভয়ে কাজী সাহেব কাঁপতে কাঁপতে বিয়ে পড়ানো শুরু করলেন। যখন টিনাকে কবুল বলার জন্য চাপ দেওয়া হলো, তখন টিনা তার শরীরের অবশিষ্ট সমস্ত শক্তি এক করে চিৎকার করে উঠল। জীবন থাকতে আমি কবুল বলবো না। আমি আমার সব সম্পত্তি তোমাদের নামে লিখে দিচ্ছি, যা চাও তাই নাও, শুধু আমাকে এখান থেকে ছেড়ে দাও। তৌহিদ এবার আদুরে গলায় বলল। দেখো টিনা জান, আমার জেদ করো না, বিয়েটা করে নাও। কথা দিচ্ছি আরিয়ানের চেয়েও বেশি ভালোবাসবো তোমায়। টিনা ঘৃণায় তৌহিদের চোখের দিকে তাকিয়ে স্পষ্ট স্বরে বলল। আমি শুধু আমার রাগী সাহেবকেই ভালোবাসি, আপনাদের মতো জানোয়ারকে নয়। রাগী সাহেব নামটা শোনা মাত্র তৌহিদের মাথায় রক্ত চড়ে গেল। সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পশুর মতো গর্জে উঠে রিভলভারটা টিনার কপালে সজোরে ঠেকালো। রওশনারা বেগম আর খলিল হাওলাদার এখন আতঙ্কে দিশেহারা। তৌহিদের উন্মাদনা দেখে তাদের বুকের ভেতরটা দুরু দুরু কাঁপছে। তৌহিদ এখন পুরোই হিতাহিত জ্ঞান শূন্য। সে ঝাপটা মেরে টিনার পেছনের দিকে গিয়ে ওর চুলের মুঠি শক্ত করে টেনে ধরল। টিনা ব্যথায় কুকিয়ে উঠল, কিন্তু সেই চাপা আর্তনাদ শোনার মতো কোনো মানুষ সেখানে নেই। তৌহিদ দাঁতে দাঁত চেপে টিনার মুখের একদম কাছে নিজের বিষাক্ত নিঃশ্বাস ফেলে হিসিয়ে বলল। তোরে ভালোবাসি বলে আজও জানটা রেখেছি, না হলে কবেই তোরে মেরে এই মাটির নিচে চাপা দিয়ে দিতাম। বলেই চুলের মুঠিতে এক প্রবল হ্যাচকা টান দিয়ে টিনাকে ছেড়ে দিল সে। টিনা সামলাতে না পেরে চেয়ার সহ উল্টে সজোরে মেঝেতে আছড়ে পড়ল। মাথার ক্ষতটা আবারও ফেটে রক্ত ঝরতে শুরু করেছে। টিনার এখন আর চিৎকার করার মতো সামান্য শক্তিটুকুও নেই। কেবল এক অসহ্য যন্ত্রণায় সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তার সেই হাঁপড় টানা নিঃশ্বাসের শব্দই যেন ঘরের ভারী নীরবতাকে আরও ভয়ঙ্কর করে তুলছে। ঠিক সেই মুহূর্তে রাতের নিস্তব্ধতা চিরে বাইরে থেকে পুলিশের গাড়ির সাইরেনের শব্দ ভেসে এলো। নীল লাল আলোর ঝিলিক জানালার কাজ ভেদ করে অন্ধকার ঘরে আছড়ে পড়ছে। রওশনারা বেগম আর খলিল শোনা মাত্রই থরথর করে কাঁপতে শুরু করলেন। রওশনারা কাঁপা কাঁপা গলায় বললেন। দেখে নিও ভাইজান, পুলিশ এসে গেছে। এখন কি হবে? আমরা তো শেষ। তৌহিদ পুলিশের গাড়ি শব্দ শুনে এক মুহূর্তের জন্য থমকে গেল। তৌহিদ কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। ঠিক কি ঘটছে তা বুঝে ওঠার আগেই সশব্দে দরজা ভেঙে ভেতরে হুড়মুড় করে ঢুকে পড়ল পুলিশ বাহিনী। আর তাদের সাথে ঝড়ের বেগে ঢুকলো আরিয়ান। ঘরের মেঝেতে রক্তাক্ত বিধ্বস্ত অবস্থায় টিনাকে পড়ে থাকতে দেখেই আরিয়ানের বুকের ভেতরটা যেন আছড়ে পড়ল। সে পাগলের মতো দৌড়ে গিয়ে ফ্লোরে হাঁটু গেড়ে বসে টিনাকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরল। টিনার কাটা ঠোঁট থেকে তখনও তাজা রক্ত ঝরছে। শাড়ির নিচের অংশে লাল রক্তের গাঢ় ছোপ। টিনা অতি কষ্টে তার ক্ষীণ ঝাপসা দৃষ্টি মেলে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান নিজের সবটুকু আবেগ দিয়ে টিনাকে পাঁজরের সাথে পিষে ধরে আর্তনাদ করে উঠল। শ্যামলিনী, রাগী সাহেব আমাদের সন্তান। টিনা নিজের পেটের উপর হাত রেখে কাঁপা কাঁপা গলায় অস্ফুট স্বরে কথাটা বলল।
কথাটা আরিয়ানের কানে পৌঁছাতেই সে যেন পাথর হয়ে গেল। সে বাবা হতে চলেছে। এই চরম সত্যটা এই ভয়ঙ্কর মুহূর্তে তাকে আনন্দ দেবে নাকি প্রিয়তমার এই মুমূর্ষু অবস্থা দেখে বুক ফেটে যাবে সেটুকু ভাবার বা বোঝার ক্ষমতাও তার এখন নেই। ট্রিনা তার রক্তমাখা দুর্বল হাতটা আরিয়ানের গালের উপর রেখে শেষ মিনতি করে বলল, বাঁচান, আমাদের সন্তানকে বাঁচান। বলেই ট্রিনার হাতের শেষ শক্তিটুকু যেন শূন্যে মিলিয়ে গেল। হাতটা খসে পড়ল আরিয়ানের গাল থেকে। তার পুরো শরীরটা নিথর হয়ে লুটিয়ে পড়ল আরিয়ানের বুকের উপর। চোখ দুটো বন্ধ হয়ে গেল। আরিয়ানের মাথাটা তখন ভনভন করে ঘুরছে। নিজের জগৎটাকে এভাবে নিস্তেজ হয়ে যেতে দেখে সে ট্রিনাকে আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠল। তার সেই বুক ফাটা কান্নায় ঘরের ভারী বাতাসও যেন কেঁপে উঠল। এক পর্যায়ে নিজেকে সামলে নিয়ে সে ট্রিনাকে দুই হাতে পাজা কোলে করে কোলে তুলে নিয়ে উঠে দাঁড়ালো। কিন্তু সামনের দিকে এক পাও বাড়াতে পারছে না সে। পুরো দুনিয়াটা যেন তার চোখের সামনে টলমল করছে। তবুও নিজের অস্তিত্বকে বাঁচাতে আরিয়ান তার টলমলে আঁকাবাঁকা পায়ে ট্রিনাকে বুকে চেপে ধরে সেই নরক থেকে বেরিয়ে গেল। হাসপাতালের সাদা করিডোর চিরে পাগলের মতো দৌড়ে যাচ্ছে আরিয়ান মির্জা। তার দুহাতে আগলে রাখা নিথর শ্যামলিনী, যার শরীর থেকে ঝরা রক্তে ভিজে একাকার আরিয়ানের শার্ট। আরিয়ান ছুটছে আর গলার সমস্ত শক্তি দিয়ে ডাক্তার ডাকছে। আতঙ্কে আর পরিশ্রমে তার পা দুটো বারবার থমকে যাচ্ছে। চোখের সামনে চারিদিকে অন্ধকার হয়ে আসছে। ঠিক তখনই কয়েকজন নার্স স্ট্রেচার নিয়ে হাজির হলেন। ট্রিনাকে স্ট্রেচারে শুইয়ে দেওয়া হলো। তার চোখ দুটো অর্ধেক খোলা। মনির ভেতরে এক অদ্ভুত কম্পন, যেন শেষবারের মতো তার রাগী সাহেবকে দেখে নিতে চাইছে সে। আরিয়ান ট্রিনার বরফ শীতল হাত দুটো নিজের মুঠোয় পুরে ডুকরে কেঁদে উঠল। আমাকে ছেড়ে যেও না শ্যামলিনী, তুমি না থাকলে তোমার এই রাগী সাহেব মরে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাবে সে। ডিউটি এই ডাক্তার ট্রিনার অবস্থা দেখে আতঙ্কিত হলেন। নার্সদের উদ্দেশ্য করে চিৎকার করে বললেন, শিগগির ইমার্জেন্সি রুমে নিয়ে যান, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ট্রিনাকে নিয়ে যাওয়া হলো এমার্জেন্সি রুমের ভিতরে। আরিয়ানের প্রবেশ নিষেধ। দরজার ওপাশে তখন মির্জা বাড়ির সবাই এসে পৌঁছেছে। রিনিও এসেছে একরাশ দুশ্চিন্তা নিয়ে। কিন্তু আরিয়ান কারো দিকে তাকাচ্ছে না। সে এমার্জেন্সি রুমের দরজার কাচের ফাঁক দিয়ে ঝাপসা চোখে দেখছে ভেতরে তৎপরতা। সেখানে স্বয়ং উপস্থিত আছেন ডক্টর উমর হাওলাদার, ট্রিনার বাবা। একজন বাবা আজ তার সমস্ত চিকিৎসা জ্ঞান আর অভিজ্ঞতার শেষ বিন্দু দিয়ে লড়াই করছেন নিজের মেয়ে আর অনাগত নাতির জীবন ভিক্ষা নিতে। আরিয়ান বিড়বিড় করে কাপা কণ্ঠে বলতে লাগলেন, আমি তো চেয়েছিলাম তোমার চোখের নেশার গভীরে সর্বনাশ হতে, তোমার প্রেমে সর্বনাশ হতে, আর তুমি কিনা বিচ্ছেদের আগুনে আমার সর্বনাশ করতে চাচ্ছ শ্যামলিনী। এতটা আশা করিনি আমি। যন্ত্রণায় আরিয়ান করিডোরের ফ্লোরে ধপ করে বসে পড়ল। দুই হাত দিয়ে নিজের মাথাটা চেপে ধরল সে। মনে হচ্ছে মস্তিষ্কের ভেতরে প্রবল কোনো ভূমিকম্প শুরু হয়েছে। সময় যেন থমকে দাঁড়িয়েছে। ঠিক কতক্ষণ পর জানা নেই। এমার্জেন্সি রুমের দরজা খুলে বেরিয়ে আসলেন ওমর হাওলাদার এবং অন্য চিকিৎসকেরা। ওমর সাহেবের মুখটা ঘামে ভেজা, চোখ দুটো লাল হয়ে আছে। আরিয়ান এক মুহূর্ত দেরি না করে ওমর হাওলাদারের সামনে গিয়ে দাঁড়ালো। তার কণ্ঠে তখন হাজারো উৎকণ্ঠার ভয়। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞাসা করল, বাবা, ট্রিনা ট্রিনা কেমন আছে এখন? ডক্টর ওমর হাওলাদার তার ক্লান্ত মুখে এক চিলতে প্রশান্তির হাসি ফুটিয়ে তুললেন। আরিয়ানের কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বললেন, ভয় নেই বাবা, ট্রিনা এখন বিপদমুক্ত। সৃষ্টিকর্তার অশেষ কৃপা যে আমার সন্তানও একদম ঠিক আছে। ট্রিনা 2 মাসের অন্তঃসত্ত্বা। কথাটা শোনা মাত্র আরিয়ানের বুকের ভেতর থেকে একটা বিশাল পাথর নেমে গেল। এতক্ষণে সেই দমবন্ধ করা আতঙ্ক এক লহমায় বদলে গেল এক অনির্বচনীয় সুখে। তার ঠোঁটের কোণে ফোটা সেই হাসি যেন মির্জা বাড়ির সবার মুখে এক মুহূর্তে খুশির জোয়ার নিয়ে এলো। বাড়ির বড়রা কৃতজ্ঞতায় চোখ মুছলেন। আর আরিয়ানের মনে হলো সে যেন এক নতুন পৃথিবী ফিরে পেয়েছে। আরিয়ান ব্যাকুল হয়ে বলল, বাবা, আমি কি একবার ট্রিনার সাথে দেখা করতে পারি প্লিজ? ওমর সাহেব মৃদু স্বরে বললেন, এখন দেখা না করাই উত্তম হবে। টিনা এখনো অচেতন অবস্থায় আছে, ওর প্রচুর বিশ্রামের প্রয়োজন। আরিয়ান প্রায় মিনতি করে বলল, প্লিজ বাবা, একবার যেতে দিন। আমি কোনো বিরক্ত করব না, কথা দেব না। শুধু এক নজর দেখবো আমার শ্যামলে রেখে। ও ঠিক আছে, এটা নিজের চোখে না দেখলে আমি শান্তি পাচ্ছি না। উমর হাওলাদার জামাতার চোখের আকুতি দেখে আর না করতে পারলেন না। মাথা নেড়ে সায় দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, যাও, তবে খুব অল্প সময়ের জন্য। অনুমতি পাওয়ার সাথে সাথে আরিয়ান নিঃশব্দে কেবিনের ভিতর ঢুকে পড়ল। ধবধবে সাদা বিছানায় নিথর হয়ে শুয়ে আছে তার প্রাণের প্রিয়তমা। ট্রিনার সেই মায়াবী শ্যামল বর্ণের মুখটা অতিরিক্ত রক্তক্ষরণ আর মানসিক চাপে আরো ফ্যাকাশে হয়ে গিয়েছে। আরিয়ান ধীর পায়ে ট্রিনার বেডের পাশে গিয়ে দাঁড়ালো। তার সারা শরীর এখনো ভয় কাঁপছে। আরিয়ান ট্রিনার বেডের পাশে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। পরম মমতায় ট্রিনার গলা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল ছেলেটা। তার তপ্ত চোখের জল ট্রিনার গলার কাছে আছড়ে পড়ছে।
আরিয়ান পাগলের মতো ট্রিনার কপাল, চোখ আর সারা মুখশ্রীতে অসংখ্য আদুরে চুম্বন আঁকলো। এ যেন তার ফিরে পাওয়ার আনন্দ। হঠাৎ করে আরিয়ানের নজর গেল ট্রিনার পেটের দিকে। ওই ছোট্ট কামরার ভেতরে ট্রিনার শরীরের গভীরে এখন তাদের দুজনার এক নতুন অস্তিত্ব বড় হচ্ছে। তাদের ভালোবাসা শ্রেষ্ঠ ফসল ভাবতেই আরিয়ানের ঠোঁটের কোণে হাসি আরো গভীর হলো। সে আলতো করে ট্রিনার পেটের উপর হাত রাখলো, মনে মনে প্রতিজ্ঞা করলো এরপর থেকে তার শ্যামলিনী আর এই ছোট্ট প্রাণের দিকে কোনো বিপদেরও আঁচ লাগতে দেবে না সে। গধূলি শেষ আভাটুকু মুছে গিয়ে প্রকৃতির বুকে এখন অন্ধকারের চাদর। সন্ধ্যার শান্ত হিমেল বাতাস বয়ে যাচ্ছে মির্জাবাড়ির বারান্দা দিয়ে। হাসপাতাল থেকে ছুটি পেয়ে আজ 2 দিন হলো ট্রিনা ঘরে ফিরেছে। সেই ভয়াবহ রাতের ধকল আর রক্তক্ষরণের ধকল কাটিয়ে উঠতে ডক্টর কড়া নির্দেশ দিয়েছেন ট্রিনার বিশ্রামের ব্যাপারে। সেদিন হাসপাতালে পৌঁছাতে আর সামান্য দেরি হলে হয়তো এই অনাগত প্রাণকে বাঁচানোই সম্ভব হতো না। আরিয়ান যেন এখন ট্রিনার ছায়া হয়ে গেছে। সন্ধ্যার পর নিজ হাতে ওকে খাইয়ে দিয়েছে, ভেজা তোয়ালে দিয়ে শরীর পরিষ্কার করে দিচ্ছে পরম মমতায়। ট্রিনা একটু নড়াচড়া করতে চাইলে আরিয়ান জমদূতের মতো সামনে এসে দাঁড়ায়। কোনো কাজই সে ট্রিনাকে করতে দিচ্ছে না। ট্রিনার ঠিক সামনে বসে আরিয়ান গম্ভীর গলায় বলল, শুনে শ্যামলিনী, আজ থেকে কোনো কিছু নিজ হাতে করার চেষ্টা করবে না। যখন যা প্রয়োজন হবে আমাকে বলবে, আমি 24 ঘন্টা তোমার পাশে আছি, বুঝলে? ট্রিনা আরিয়ানের এই অতিরিক্ত আগলে রাখা দেখে একটু অবাক হয়ে বলল, আপনি এমন কেন করছেন? আমি তো এখন ঠিক আছি, শরীরটাও অনেকটা স্বাভাবিক। 7-8 মাস পার হলে না হয় আপনার সাহায্যের প্রয়োজন হতো, তখন পাশে থাকলেই চলবে। এখনকার সব কাজ আমি একাই করে নিতে পারবো। আরিয়ান ভ্রু কুঁচকে জেদি বালকের মতো বলল, একদম না, একা একা হাঁটতে দেবো না তোমাকে। প্রয়োজনে ছোট বাচ্চাদের মতো কোলে করে নিয়ে ঘুরে বেড়াবো, তবুও তোমাকে পা ফেলতে দেবো না। আরিয়ানের এই পাগলামি দেখে ট্রিনা মুখ ফুলিয়ে খুব ধীরস্বরে আক্ষেপে সুরে বলল, মরে গেলে তো এতক্ষণে দাফনও করে দিতেন। ট্রিনা কথাটা শেষ করার আগেই আরিয়ান বিদ্যুৎ বেগে ওকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরল। ট্রিনার চুলে মুখ গুজে দিয়ে রুদ্ধকণ্ঠে আরিয়ান বলল, হুম, ভুল বলে শ্যামলিনী, আমি তোমার দাফনে অংশ নিতে পারতাম না, কারণ ওই দিন পাশাপাশি 2টি কবর খুঁড়তে হতো। একটিতে খোদাই করে লেখা থাকতো আরিয়ান মির্জা, আর ঠিক তার পাশে একটিতে লেখা থাকতো মিসেস আরিয়ান মির্জা। আরিয়ানের বুকের ধুকপুকানি তখন স্পষ্ট শুনতে পাচ্ছিল ট্রিনা। যে মানুষটি বাইরে এত কঠোর আর রাগী, তার ভেতরে যে ভালোবাসার এমন এক বিশাল সমুদ্র লুকিয়ে আছে তা অনুভব করে ট্রিনার চোখের কোণ চিকচিক করে উঠল। সে আর কোনো কথা না বাড়িয়ে আরিয়ানের বুকে নিজের মাথাটা সঁপে দিল। ট্রিনা অনেকক্ষণ নিস্তব্ধ হয়ে শুয়ে রইল। বাইরের অন্ধকার আরও ঘনীভূত হয়েছে, সাথে ঘরের ভেতরের নীরবতাও। আরিয়ান ট্রিনার চুলের ভাঁজে আঙ্গুল চালাতে চালাতে খুব শান্ত অথচ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, ওই দিন অতটা ঝুঁকি নিয়ে একা কেন বের হলে শ্যামলিনী? আর তুমি বাড়ি থেকে বলে গেছিলে যে বাবা তোমাকে যেতে বলেছেন, অথচ বাবা তো সেদিন তোমাকে কোনো কলই দেননি, কেন এমন করলে? ট্রিনা আরিয়ানের বুকের উপর থেকে মাথা তুলে সোজা হয়ে বসল। তার চোখে তখনও সেই দিনের আতঙ্কের রেশ। সে আরিয়ানের চোখের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, সেদিন আপনাকে কল দেওয়ার পর আমি যখন সোফায় বসেছিলাম, তখন হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি স্ক্রিনে বাবার নাম্বার ভাসছে। আমি কল ধরতেই ওপাশ থেকে আব্বু খুব রুগ্ন স্বরে বলল যে উনি নাকি ভীষণ অসুস্থ। আশ্চর্যের বিষয় কি জানেন, ওপাশের কণ্ঠস্বরটা হুবহু আব্বুর মতোই ছিল। উনি বারবার বলছিলেন যে উনি আর বাঁচবেন না। শেষবারের মতো আমাকে এক নজর দেখতে চান উনি। আব্বুর ওই হাহাকার ভরা আকুতি শুনে আমি স্থির থাকতে পারিনি। বাড়িতে আপনি বা মেজো ভাইয়া কেউ ছিলেন না, শুধু মা আর বড় মা ছিলেন। তাই দেরি না করে ওদের জানিয়েই আমি পাগলের মতো বেরিয়ে পড়ি। ট্রিনা এক মুহূর্ত থামল, যেন সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো তার চোখের সামনে আবারও ভেসে উঠছে। সে আবারও বলতে শুরু করলো, রাস্তায় যখন ট্যাক্সি জোনে দাঁড়ালাম, তখন হঠাৎ একটা কালো গাড়ি আমার সামনে এসে থামলো। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে লোক নেমে আমার মুখে রুমাল চেপে ধরলো। এরপর সবটাই অন্ধকার। যখন জ্ঞান ফিরলো, তখন নিজেকে ওই মেঝেতে হাত পা বাঁধা অবস্থায় আবিষ্কার করলাম। আরিয়ান পুরো ঘটনাটা এখন পরিষ্কার জানে। পুলিশের জেরায় তামিম খলিল আর রোশনারা বেগম সবকিছু স্বীকার করেছে। সেদিন ওমর হাওলাদার তাড়াহুড়ো করে নিজের ফোনটা কেবিনে রেখে অপারেশন থিয়েটারে ঢুকে গিয়েছিলেন, আর সেই সুযোগটাই নিয়েছিল খলিল। সে ফোনটা চুরি করে এবং নিজের কণ্ঠ বিকৃত করে ওমর হাওলাদারের নকল করে ট্রিনার কাছে ফোন দেয়। স্রেফ সম্পত্তির লোভে ভাগ্নিকে মৃত্যুর মুখে ঠেলে দিতে খলিল যে এত বড় জাল বিছিয়েছিল তা ভেবেই আরিয়ানের ঘেন্না হচ্ছে। আরিয়ান ট্রিনার মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিল। তার অশান্ত মনটাকে শান্ত করার জন্য নরম গলায় বলল,
আচ্ছা ঠিক আছে, যা হয়েছে তা নিয়ে আর একদম ভেবো না। এখন সব ভুলে যাওয়ার চেষ্টা করো। এবার শান্ত হয়ে ঘুমাও তো। ট্রিনা আর কোনো কথা বাড়ালো না। অসুস্থ শরীর আর ক্লান্ত মন নিয়ে সে লক্ষ্মী মেয়ের মতো বিছানায় গা এলিয়ে দিল। আরিয়ানের হাতে ওম আর আশ্বাসে কিছুক্ষণের মধ্যেই তার দু চোখের পাতায় গভীর ঘুম নেমে এলো। আরিয়ান এক দৃষ্টে ট্রিনার শান্ত মুখশ্রীর দিকে তাকিয়ে রইল। ক্যাফের এক কোণে টেবিলে বেশ অনেকটা সময় ধরে বসে আছে রিনি। চারিদিকে মানুষের কোলাহল আর কফির তীব্র ঘ্রাণ থাকলেও তার মন পড়ে আছে অন্য কোথাও। মাথার ভিতরে অবিরাম ঘুরপাক খাচ্ছে এক অদ্ভুত চিন্তা। আজ সে তার জীবনের সবচেয়ে বড় আর দুঃসাহসিক সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে। গত বেশ কিছুদিন ধরেই সে তুর্নার সাথে অনেকটা সময় কাটাচ্ছে। এই ছোট্ট মেয়েটা যে কবে তার এত আপন হয়ে গেল রিনি নিজেই তা বুঝতে পারেনি। এর আগে জীবনে কখনো কাউকে এতটা নিজের বলে মনে হয়নি তার। আর তুর্নার প্রতি এই মায়ার টানেই সে আজ এত বড় একটা পদক্ষেপ নিতে যাচ্ছে। রিনি আজ মেহরাব দেওয়ানকে এই ক্যাফেতে দেখা করার জন্য ডেকেছে। মেহরাব আসার কথা দিয়েছেন, কিন্তু প্রায় আধা ঘন্টা পেরিয়ে গেলেও তার কোনো দেখা নেই। রিনি অধৈর্য হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে আজ যে প্রস্তাব দিতে যাচ্ছে মেহরাব দেওয়ান সেটা কিভাবে গ্রহণ করবেন তা ভেবেই তার বুকের ভেতরটা দুরুদুরু করছে। হঠাৎ টেবিলের উল্টো পাশে কারো উপস্থিতি টের পেয়ে মাথা তুলতে রিনি দেখল মেহরাব দেওয়ান দাঁড়িয়ে আছেন। নিজের ভাবনায় এতটাই মগ্ন ছিল যে তিনি কখন এসে দাঁড়িয়েছেন রিনি টেরই পায়নি। সে তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে একটু অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আপনি কখন আসলেন? আমি আসলে খেয়াল করিনি। এই তো মাত্রই এলাম। কি এত ভাবছিলেন গভীর মনোযোগ দিয়ে? উল্টো দিকে চেয়ারটা টেনে বসতে বসতে বেস্বাভাবিক কণ্ঠে এই কথাটা বলল মেহরাব। রিনি প্রসঙ্গ এড়াতে দ্রুত জিজ্ঞাসা করল, তেমন কিছু না। তুর্না কি করছে? আমি তো এখনো বাসায় যাইনি, হয়তো খেলাধুলা করছে। মেহরাব এক দৃষ্টে রিনির দিকে তাকিয়ে বললেন, তা আমাকে হঠাৎ এইভাবে ডেকে পাঠালেন যে? রিনি কয়েক সেকেন্ড একদম চুপ করে রইল। নিজের হাতের আঙ্গুলগুলো শক্ত করে মুঠি পাকিয়ে সাহস সঞ্চয় করে বলল, আমি এখন আপনাকে যে কথাটা বলবো সেটা আপনি কিভাবে নেবেন বা কি রিয়াক্ট করবেন আমার সত্যি জানা নেই। মেহরাব কিছুটা কৌতূহলী হয়ে বললেন। বলে ফেলুন। রিনি আর কোনো ভনিতা করল না। এক বুক সাহস নিয়ে সরাসরি মেহরাবের চোখের দিকে তাকিয়ে আচমকা বলে উঠল, আপনি কি আমাকে বিয়ে করবেন? কথাটা শুনে মেহরাব দেওয়ান যেন আকাশ থেকে পড়লেন। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছেন না তিনি। চরম বিস্ময়ে চূড়ান্ত সীমায় পৌঁছে তার মুখ দিয়ে কেবল একটি শব্দই বেরিয়ে এলো, হোয়াট? রিনি শুকনো ঢোক গিলল। কিছুটা ইতস্তত করে বলল, অন্তত তুর্নাকে দেখাশোনা করার জন্য হলেও প্লিজ আমাকে বিয়েটা করুন। মেহরাব দেওয়ান হঠাৎ করে যেন ফেটে পড়লেন। ক্যাফের শান্ত পরিবেশে তোয়াক্কা না করে উচ্চস্বরে ধমকে উঠে বললেন, আপনি কি পাগল হয়ে গেছেন? এক বাচ্চার বাবাকে বিয়ে করতে চাইছেন? আমার স্ত্রী রাধিকা মারা গেলেও আমি এখনো তাকেই ভালোবাসি, আর আমার মেয়েকে আমি একাই মানুষ করতে পারবো। এর জন্য আমার অন্য স্ত্রীর প্রয়োজন নেই। রিনির চোখে হঠাৎ করে জল এসে গেল। মেয়েটা সাধারণত এত সহজে কাদার মতো নয়, কিন্তু আজ সে নিজেকে সামলাতে পারল না। ভীষণ আকুতি ভরা কণ্ঠে সে বলল, প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। আমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে হবে না। আর আমি কখনো আপনার কাছে স্বামীর অধিকারও দাবি করব না। শুধু আপনার মা মরা মেয়েটার কাছে থাকার একটু সুযোগ আমাকে দিন। আমি না হয় আপনার বাড়ির সব কাজ করে দেব, তুর্নার দেখাশোনা করব। আমাকে না হয় বাড়ির কাজের লোক হিসেবে রেখে দিন। আপনাকে আমার কোনো খরচও চালাতে হবে না। আমি নিজেই নিজের খরচ চালাতে পারবো। শুধু সমাজের চোখে আমাকে বৈধভাবে তুর্নার মা হওয়ার অধিকারটুকু দিন। কথাগুলো বলতে গিয়ে রিনির কণ্ঠ বারবার ভেঙে আসছিল, কিন্তু মেহরাব দেওয়ানের চোয়াল রাগে আরো শক্ত হয়ে গেল। তিনি সপাটে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। দুই হাত টেবিলের উপর রেখে রিনির দিকে কিছুটা ঝুঁকে দাঁতে দাঁত চেপে বললেন, আমার ইচ্ছে করছে ঠাস করে আপনার গালে একটা চর বসিয়ে দিতে। নির্লজ্জ মেয়ে দেখেছি, তবে আপনার মতো এমন বেহায়া ও নির্লজ্জ আমি জীবনেও দেখিনি। এরপর থেকে খবরদার আপনি আমার আশেপাশে ঘেঁষার চেষ্টা করবেন না। বিশেষ করে তরুণার আশেপাশে তো নাই। এখন আমি পরিষ্কার বুঝতে পারছি আপনি নিশ্চয়ই আমার মেয়ের মাথায় এইসব উল্টাপাল্টা কথা ঢুকিয়েছেন, যার কারণে তরুণা সবসময় শুধু আপনার কথাই বলে। রিনি হতবাক হয়ে মেহরাবের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে অঝরে জল ঝরছে। মেহরাবের প্রতিটা কথা যেন তপ্ত সীসার মতো রিনির কানে বিচ্ছিল। মেহরাব আরো নিষ্ঠুর হয়ে বলল, আপনার মায়ের কীর্তি সব আমার জানা আছে।
স্রেফ টাকার লোভে ওমর হাওলাদারকে বিয়ে করে কিভাবে তার মেয়ে তৃণাকে তিলে তিলে অত্যাচার করেছিল সেটা কি ভুলে গেছেন? আপনার রক্তেও কি সেই একই বুদ্ধি বইছে? তবে শুনে রাখুন, মেহরাব দেওয়ানের সাথে এইসব বুদ্ধি খাটিয়ে কোনো লাভ হবে না। ইউ আন্ডারস্ট্যান্ড? যদি আমার সম্পত্তির ওপর এতই লোভ থাকে তবে সরাসরি বলুন, এই মুহূর্তে আপনার কত টাকা লাগবে আমি ভিক্ষা দিয়ে দিচ্ছি। রিনির দু চোখ বেয়ে অবিরল ধারায় জল গড়িয়ে পড়ল। অপমানে তার শরীর রিরি করে কাঁপছে। জীবনে আর যাই হোক এতটা নিচুতর অপমান সে কখনো সহ্য করেনি। মেহরাব আরেক মুহূর্ত দাঁড়ালেন না, হনহন করে ক্যাফে থেকে বেরিয়ে গেলেন। আশেপাশে টেবিলের মানুষগুলো উৎসুক চোখে রিনির দিকে তাকিয়ে ফিসফিস করছে। অপমানে কুঁকড়ে যাওয়া রিনি কোনো মতে নিজের ব্যাগটা হাতে নিয়ে ক্যাফে থেকে বেরিয়ে এলো। রাতে অন্ধকার রাস্তায় একা হেঁটে চলেছে রিনি। বারবার হাত দিয়ে চোখ মুছছে, কিন্তু চোখের জল যেন বাদ মানছে না। পরনে একটা সাধারণ শাড়ি, এলোমেলো চুল, তাকে দেখে মনে হচ্ছে কোনো এক সর্বহারা পথিক। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে রাস্তার ধারের একটা নির্জন বেঞ্চে ধপ করে বসে পড়ল সে। মুখটা দুই হাতে ঢেকে ডুকরে কেঁদে উঠল রিনি। আকাশের দিকে তাকিয়ে হাহাকার ভরা কণ্ঠে বলে উঠল, আমার মায়ের অপরাধের শাস্তি কেন আমায় দিচ্ছ খোদা? আমি তো এত ধৈর্যশীল নই। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে এক ছিনতাইকারী নিঃশব্দে এগিয়ে এসে রিনির ব্যাগটা হ্যাচকা টান দিয়ে নিতে চাইল। কিন্তু রিনি যেন আজকে মৃত্যুকেও ভয় পাচ্ছে না। সে বিদ্যুৎ বেগে লোকটার হাত চেপে ধরল। ছিনতাইকারী ভয়ঙ্করভাবে হাত ছাড়িয়ে ব্যাগটা নিয়ে দৌড় দিতে চাইলে রিনি আর্তনাদ করে নয় বরং হিমশীতল কণ্ঠে বলে উঠল, আপনার কাছে কি কোনো ছুরি বা মারণাস্ত্র নেই? ছিনতাইকারী এমন আজব কথা শুনে থমকে দাঁড়ালো। সে জীবনে অনেক ভুক্তভোগী দেখেছে, কিন্তু এমন কথা কেউ কখনো বলেনি। সে অবাক দৃষ্টিতে রিনির দিকে তাকালে রিনি আবারও বলল, ছুরি থাকলে আমাকে মেরে দিন না। ব্যাগটা তো নিয়ে নিলেন, ওটার ভিতরে ক্রেডিট কার্ড আছে। আমি পাসওয়ার্ড বলে দিচ্ছি, অনেক টাকা পাবেন। শুধু আমাকে শেষ করে দিন। ছিনতাইকারী লোকটা হয়তো রিনির চোখে মুখে ফুটে ওঠা সেই চরম হাহাকার দেখে ভয় পেয়ে গেল। রিনির কণ্ঠে কোনো নাটক ছিল না, ছিল এক ভয়ঙ্কর সিরিয়াসনেস। লোকটা সম্ভবত ভাবল রিনি কোনো পাগল বা আইনের কেউ। সে তড়িঘড়ি করে ব্যাগটা সেখানেই ফেলে দিয়ে প্রাণের ভয়ে উল্টো দিকে দৌড়ে পালালো। রিনি ব্যাগটার দিকে তাকিয়ে কেমন পাগলের মতো খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতে বিড়বিড় করে বলল, বিচিত্র এই পৃথিবী, একটা সামান্য ছিনতাইকারীও আমাকে বুঝলো না। ট্রিনা ব্যালকনির দোলনায় বসে আয়েশ করে আচার খাচ্ছে। তার চোখের সামনে মিহু আর লিলি মহা উৎসাহে খাবার নিয়ে ব্যস্ত। এই দুই পোষ্য প্রাণীর মাঝে ইদানিং বেশ ভাব জমেছে। সারাক্ষণ ছায়ার মতো একে অপরের সাথে লেগে থাকে, কখনো খুনসুটি, কখনো মান অভিমান, আবার পরক্ষণে গভীর ভালোবাসা। ওদের এই সখ্যতা দেখে ট্রিনা না হেসে পারে না। মানুষের ভালোবাসায় হাজারটা জটিলতা স্বার্থ থাকলে অবলা পশুদের ভালোবাসা কত সহজ আর স্বচ্ছ, পাহাড়ের ঝর্ণার মতো পরিষ্কার, যেখানে নেই কোনো প্রতারণা বা মিথ্যে অভিনয়ের ভয়। হঠাৎ ঘরের দরজা খোলা সজোরে এ শব্দে ট্রিনার ভাবনায় ছেদ পড়ল। ঘাড় ঘুরিয়ে দেখল আরিয়ান হন্তদন্ত হয়ে রুমে ঢুকছে। অফিস ফেলে এই অসময়ে আরিয়ানকে বাড়িতে দেখে ট্রিনা বেশ অবাক হলো। সে দোলনা থেকে ওঠার উপক্রম করতে আরিয়ান গটগট করে ব্যালকনিতে এসে দাঁড়ালো। আরিয়ানের কপালে চিন্তার ভাঁজ, ভ্রু দুটো কুঁচকে আছে। সে তার স্বভাবজাত তীক্ষ্ণ দৃষ্টিতে মাথাটা খানিকটা বাঁকা করে ট্রিনার দিকে তাকিয়ে রইল। আরিয়ানের এমন শক্ত চোয়াল আর থমথমে মুখচ্ছবি দেখে ট্রিনা প্রথমে কারণ বুঝতে পারল না। সেও দুষ্টুমি করে আরিয়ানের মতো মাথাটা একটু কাত করলো এবং ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার রাগী সাহেব এই অসময় বাড়িতে? আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে কিছুটা বিরক্ত হয়েই বলল, তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না শ্যামলিনী? 24 ঘন্টা আমাকে জানানোর দুশ্চিন্তা রাখাই কি তোমার প্রধান কাজ? আমি আবার কি করলাম? আম্মু আম্মু কল করে বলল তুমি নাকি দুপুর থেকে কিছুই খেতে চাইছো না। সমস্যাটা কি তোমার? আর এই যে সামনে আচারের পাহাড় নিয়ে বসে আছো, এসব কি? ডক্টর আর আমি দুজনে তো তোমাকে বলেছিলাম সীমিত পরিমাণে আচার খেতে। ট্রিনা আচারের বাটিটা একটু আড়াল করে ধীর গলায় বলল, আচার খেতে ভালো লাগে, অন্য কোনো খাবার তো মুখে রুচছে না। আরিয়ান এবার ট্রিনার খুব কাছে বসে ওর একটা হাত নিজের হাতের মুঠোয় নিল। তার কণ্ঠস্বর আগের চেয়ে কিছুটা নরম হলেও তাতে শাসনের সুর স্পষ্ট। তোমার নিজের জন্য খেতে কে বলেছে? নিজের জন্য না হলেও অন্তত আমার জন্য খাবে। আমাদের অনাগত সন্তানের স্বাস্থ্যের কথা ভেবে খাবে। ও তো তোমার অবহেলার ভাগীদার হতে পারে না, তাই না? ট্রিনা আরিয়ানের চোখের দিকে অপলক তাকিয়ে রইল। আরিয়ান এবার নিজের কণ্ঠে কৃত্রিম রাগ মিশিয়ে গম্ভীর হয়ে বলল, ফার্দার যদি আর একবার শুনে যে তুমি বলেছো খাবে না বা খেতে মন চাচ্ছে না, তাহলে সত্যি সত্যি মেরে একদম পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। তখন আর দোলনায় বসে আচার খাওয়া হবে না। বুঝতে পেরেছো তুমি?
আরিয়ানের এই শাসনে তৃণা হেসে উঠল। আরিয়ান নিজের ঠোঁটের কোণে আসা হাসিটা অতি কষ্টে লুকিয়ে ভ্রু নাচিয়ে বলল। আবার হাসছ? আমি কি এখানে কৌতুক করছি? তৃণা হাসতে হাসতেই বলল। তো কি করব? আপনি এমন সব কথা বলছেন, হাসবো না আমি? না, হাসবে না। এই মায়াবী হাসি দিয়েই তো এক অসহায় পুরুষকে পুরোপুরি বশ করে ফেলেছ। আরিয়ান কিছুটা নরম হয়ে আবারও বলল। এখন চলো, নিচে গিয়ে লক্ষ্মী মেয়ের মতো খাবার খাবে। ট্রিনা তবুও আলসেমি করে উঠতে চাইল না। আরিয়ান এবার আর কোনো বাকবিতণ্ডায় গেল না। কিছু বুঝে ওঠার আগে সে দ্রুত নিচু হয়ে ট্রিনাকে পাজা কোলে তুলে নিল। হঠাৎ এভাবে হাওয়ায় ভেসে ওঠায় ট্রিনা আটকে উঠে আরিয়ানের গলা জড়িয়ে ধরল। সে অপ্রস্তুত হয়ে বলল। আরে নামান আমাকে, কি করছেন? এভাবে এভাবে কোলে করে নিচে নিয়ে যাবেন আপনি? বড়রা দেখলে কি ভাববে? সবাই খুব খারাপ ভাবে তো। আরিয়ান সিঁড়ির দিকে পা বাড়াতে বাড়াতে নির্লিপ্ত ভঙ্গিতে বলল। কেউ খারাপ ভাববে না, সবাই বড়জোর এটাই ভাববে যে ছেলেটা একদম বউ পাগল হয়ে গেছে। ট্রিনা আর কথা বাড়ালো না। সে মুগ্ধ হয়ে এই মানুষটার মুখের দিকে তাকিয়ে রইল। মানুষটা তাকে এত ভালোবাসে কেন? এতটুকু ভালোবাসা যে তার ভাগ্যে ছিল তা তো সে কোনোদিনও কল্পনাও করেনি। ভালোবাসি শোনার চেয়ে বেশি আনন্দ হয় যখন মানুষটার ব্যবহারে ভালোবাসা প্রকাশ পায়। আরিয়ান যখন সতর্ক হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিল, ট্রিনা তার কানের কাছে মুখ নিয়ে অতি মৃদুস্বরে বলল। এত ভালোবাসবেন না আমায়। আমার খুব ভয় হয়, ভীষণ ভয় হয় আমার আপনাকে হারানোর। বেশি সুখ তো আমার কপালে সয় না, তাই মাঝে মধ্যে বুকটা কেঁপে ওঠে। আরিয়ান নামতে নামতে ধীর স্থির কণ্ঠে উত্তর দিল। এবার সে অবদ্ধ সুখকে আমি কাছে বন্দি করে রাখবো, যাতে সে আমার শ্যামরণীকে ছেড়ে এক চুলো নড়তে না পারে। আর তোমার জীবনের সবটুকু দুঃখ না হয় আমি নিজের কপালে টেনে নেব। আরিয়ান ড্রয়িং রুমে পৌঁছাতেই দেখলো বাড়ির প্রায় সব সদস্য সেখানে বসে গল্প করছেন। সবার উৎসুক দৃষ্টি এক নিমিষে তাদের দিকে এসে স্থির হলো। বাড়ির বড়দের সামনে এভাবে আরিয়ানের কোলে চড়ে আসতে দেখে তৃণা লজ্জা একদম লাল হয়ে গেল। সে দ্রুত নিজের মুখটা আরিয়ানের কাঁধে লুকিয়ে নিল। আরিয়ান অবশ্য সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে গিয়ে একদম ডাইনিং টেবিলের কাছে নিয়ে তৃণাকে নামালো। রিনি সেই কখন থেকে দরজার সামনে দাঁড়িয়ে অবিরাম বেল বাজাচ্ছে, কিন্তু ভেতর থেকে দরজার খোলার কোনো নামগন্ধ নেই। আজ 3টে দিন হয়ে গেল সে তুর্নাকে দেখেনি। ওই দিন কফি শপে মেহেরাব তাকে ওভাবে অপমান করে আসার পর দিন যখন রিনি আর তুর্না একসাথে স্কুলে বসেছিল, তখন মেহেরাব হঠাৎ সেখানে উপস্থিত হয়ে কোনো কথা না বলে তুর্নাকে একরকম জোর করেই নিয়ে চলে আসেন। সেই থেকে তুর্না স্কুলেও আসছে না। তুর্নার বিরহে রিনির মনটা ছটফট করছে, তাই আজ বাধ্য হয়ে সে মেহেরাবের বাড়িতে এসেছে কথা বলতে। ঠিক তখনই হঠাৎ কপাট খুলে গেল। সামনে এসে দাঁড়ালেন মেহেরাব দেওয়ান। পরনে তার সাধারণ একটা টি শার্ট, যার উপর দিয়ে তার নিয়মিত ব্যায়াম করা সুগঠিত শরীরের অবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছে। রিনি মুখ খোলার আগেই মেহেরাব ভ্রু কুঁচকে কর্কশ্বরে বলে উঠলেন। আপনি আবার আজ এখানে কেন এসেছেন? রিনি নিজের উৎকণ্ঠা চেপে রেখে জিজ্ঞাসা করল। তুর্না কোথায়? ওকে অসুস্থ? 3 দিন ধরে ও স্কুলে যাচ্ছে না কেন? মেহেরাব নির্লিপ্তভাবে উত্তর দিলেন। তুর্না একদম সুস্থ আছে, ও এখন ঘুমোচ্ছে। আর একটা কথা জেনে রাখুন, তুর্না আর ওই স্কুলে যাবে না। রিনি যেন আকাশ থেকে পড়ল, বিস্ময় নিয়ে প্রশ্ন করল। যাবে না মানে? কি বলছেন এসব? ওর পড়ালেখার ক্ষতি হবে তো? ক্ষতি হবে না। মেহেরাব দেওয়ান শীতল চোখের রিনির দিকে তাকিয়ে বললেন। আমরা খুব তাড়াতাড়ি এই শহর ছেড়ে চিরতরে চলে যাচ্ছি। আপনার মতো মানুষের সংস্পর্শে তুর্নাকে রাখা আমার পক্ষে আর সম্ভব না। মেহেরাবের কথাগুলো যেন রিনির বুকের ভেতর তপ্ত তীরের মতো বিঁধল। তার চারিপাশে পৃথিবীটা এক মুহূর্তের জন্য দুলে উঠল। রিনি ব্যাকুল হয়ে মিনতি করল। কি বলছেন এসব? শহর কেন ছাড়বেন? প্লিজ, আমার জন্য তুর্নার শৈশবটা এভাবে নষ্ট করবেন না। ঠিক আছে, আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন তুর্নার আশেপাশে থাকবো না। দূর থেকেই না হয় এক নজর দেখব ওকে। প্রয়োজনে আমি এই স্কুলের চাকরিটাই ছেড়ে দিচ্ছি, তবু আপনারা শহর ছাড়বেন না। মেহেরাব দেওয়ানের চোখে এক বিন্দু করুণা দেখা গেল না। তিনি আরো কঠোর হয়ে বললেন। আমি চাই না আপনি আমার মেয়েকে দূর থেকেও দেখুন। আপনার ছায়া যেন ওর উপর না পড়ে। রিনি মুহূর্তে নিথর হয়ে গেল। তার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। স্রেফ ভালোবাসার অপরাধে তাকে এভাবে নিজের প্রাণের চেয়েও প্রিয় বাচ্চাটার কাছ থেকে চিরতরে দূরে সরিয়ে দেওয়া হবে, এটা সে মানতে পারছে না। রিনির গলার স্বর এবার একদম ভেঙে গেল। সে শেষবারের মতো
সে শেষবারের মতো করুণ চোখে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, আমাকে আপনার জীবনে রাখার দরকার নেই, শুধু তূর্ণার জন্য কোথাও একটু পড়ে থাকতে দিন। যেমন করে মানুষ না চাইতেও রাস্তার ধুলো নিজের পায়ে মাখিয়ে রাখে, তেমনি না হয় আমিও অবহেলার এক কোণে পড়ে থাকবো। মেহেরাব দেওয়ানের পাথুরে মনে এই আকুতি এক বিন্দুও নাড়া দিল না। তিনি যখন রিনির মুখের উপর দরজাটা বন্ধ করে দিতে উদ্যত হলেন, তখন রিনি বলে উঠল, ঠিক আছে, আপনাদের এই শহর ছেড়ে যেতে হবে না, আমি চলে যাব অনেক দূরে কোথাও, যেখানে আমার ছায়াও তূর্ণার উপর পড়বে না। আর কখনো আপনাদের বিরক্ত করব না আমি। রিনির কথা শেষ হওয়ার সাথে সাথে সশব্দে দরজাটা ভেতর থেকে বন্ধ হয়ে গেল। এক বুক শূন্যতা নিয়ে রিনির গালবে অশ্রু গড়িয়ে পড়ল। সে ধীর পায়ে সিঁড়ি দিয়ে নেমে পেছনে ফিরে হাঁটতে শুরু করলো। ঠিক তখনই বাতাসের ঝাপটার মতো একটা অতি পরিচিত ডাক ভেসে এলো। আম্মু। এক মুহূর্তের জন্য রিনির হৃৎপিণ্ড যেন থমকে গিয়ে আবার সজোরে চলতে শুরু করলো। ঠোঁটের কোণে ম্লান হাসি ফুটে উঠল তার। চোখের জল মুছে ডানে বায়ে তাকাতেই দেখলো 2 তলার করিডোরে ছোট্ট তূর্ণা দাঁড়িয়ে আছে। অগোছালো চুল দেখে বোঝা যাচ্ছে মেয়েটাই মাত্র ঘুম থেকে উঠেছে। রিনিও বুক ভরা তৃষ্ণা নিয়ে মিষ্টি সুরে ডাকলো, মামুনি। কিন্তু সেই খুশির মুহূর্তটুকু স্থায়ী হলো কয়েক সেকেন্ড। পরক্ষণে বারান্দায় মেহেরাব দেওয়ান এসে দাঁড়ালেন। তার দৃষ্টি রিনির উপর পড়তে সেখানে ঘৃণা আর বিরক্তি খেলা করে গেল। তিনি এক মুহূর্ত দেরি না করে তূর্ণাকে একরকম জোর করে কোলে তুলে নিলেন এবং ভেতরে ঢুকে গেলেন। করিডোরটা আবারও জনশূন্য হয়ে গেল। রিনি শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই শূন্য বারান্দার দিকে। রিনি ভাবল, তার তো এতটা কষ্ট হওয়ার কথা ছিল না। তূর্ণা তো তার গর্ভজাত সন্তান নয়, মেহেরাব তো তার কেউ নয়। তবে কেন বুকটা এভাবে ছিঁড়ে যাচ্ছে? ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে তূর্ণাকে একবার জাপটে ধরি, কিন্তু সামাজিক আর মানসিক দেয়ালটা আজ হিমালয়ের চেয়েও উঁচু। রিনি অনুভব করলো মায়ের বাঁধন ছিঁড়তে না পারলে যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খাবে। সে আবারও হাঁটতে শুরু করলো। তার মনে পড়ে গেল কোথাও পড়া সেই অমোঘ সত্যটি, শতপ্রাপ্তি আর অপ্রাপ্তি নিয়ে ক্ষণিকের জীবন। এখানে এত মায়া করলে চলে না। জীবনের সব থেকে প্রিয় জিনিসটাকে অবলীলায় ছুঁড়ে ফেলার সাহস রাখতে হয়। সন্ধ্যা পেরিয়ে রাত এখন গভীর। বাইরের নির্জনতা মির্জাবাড়ির এই ব্যালকনিতেও হানা দিয়েছে। মৃদু ও বাতাসের শব্দ ছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। তৃণা দোলনার একপাশে পিঠ থেকে আধা শোয়া হয়ে বসে আছে, আর তার পা দুটো আরিয়ানের কোলের উপর রাখা। ট্রিনা অনেকক্ষণ বারণ করেছে, বলেছে ভাবে পা রাখাটা কেমন দেখায়, কিন্তু আরিয়ান তার কোনো কথাই কানে তোলেনি। আরিয়ান ট্রিনার এক পায়ের নুপুরটা নিজের আঙ্গুলে আলতো করে ঘোরাচ্ছে। হঠাৎ আরিয়ান ট্রিনার মুখের দিকে নিবিড়ভাবে তাকিয়ে বলল, তুমি কি খেয়াল করেছো শ্যামলিনী, তোমার কপালে ছোট একটা ব্রণ হয়েছে? ট্রিনা আরিয়ানের চোখের দিকে তাকিয়ে ম্লান হেসে বলল, সকালেই আয়নায় দেখলাম, বিশ্রী লাগছে দেখতে, তাই না? আরিয়ান তার চিবুকটা সামান্য উঁচিয়ে ধরল, গভীর কণ্ঠে বলল, একদম না, বরং আগের চেয়েও তোমাকে এখন অনেক বেশি সুন্দর লাগছে। একটা আলাদা স্নিগ্ধতা কাজ করছে তোমার চেহারায়। আরিয়ানের এই প্রশংসা শুনে ট্রিনা কিছুটা লজ্জা পেল। হঠাৎ আরিয়ান ট্রিনার মুখের দিকে নিবিড়ভাবে তাকিয়ে বলল। ট্রিনা আরিয়ানের চোখের দিকে তাকিয়ে ম্লান হেসে বলল, আমার অন্য পায়ের নুপুরটা আবার কোথায় যেন হারিয়ে গেছে, আপনি কি কোথাও দেখেছেন? আরিয়ান তার চিবুকটা সামান্য উঁচিয়ে ধরল, গভীর কণ্ঠে বলল, না তো, আমি কিভাবে দেখব? নিজের জিনিস নিজেই সামনে রাখতে পারো না? সবসময় কি আমি তোমার জিনিসের পাহারাদার হয়ে থাকবো? আরিয়ানের এই প্রশংসা শুনে ট্রিনা কিছুটা লজ্জা পেল। হঠাৎ নুপুরের শব্দে কিছু একটা মনে পড়ে যাওয়ায় সে জিজ্ঞাসা করল। আরিয়ান মুহূর্তেই নিজের মুখভঙ্গি কঠোর করে ফেলল, গলায় রাশভারী ভাব এনে গম্ভীর স্বরে বলল। আরিয়ানের হঠাৎ এমন কড়া কথা আর অহেতুক গাম্ভীর্য দেখে ট্রিনার মনটা নিমিষেই বিষিয়ে উঠল। সে ভাবল, কিছুক্ষণ আগেই লোকটা কত আদুরে কথা বলছিল, আর এখনই তুচ্ছ একটা নুপুরের জন্য এভাবে ধমক দিচ্ছে। অভিমানে ট্রিনার চোখ দুটো ছলছল করে উঠল। সে আরিয়ানের কোল থেকে পা সরিয়ে নিতে চাইল। ট্রিনাকে এভাবে তাকাতে দেখে আরিয়ানা নিজের গাম্ভীর্য ধরে রাখতে পারল না। সে মুচকি হেসে ট্রিনার পা দুটো কোল থেকে নামিয়ে দিল ঠিকই, কিন্তু পরক্ষণে এক ঝটকায় ওকে নিজের বুকের মাঝে টেনে নিল। আরিয়ান এক হাতে ট্রিনাকে শক্ত করে জড়িয়ে ধরে তার কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। খুব শান্ত গলায় সান্ত্বনা দেওয়ার সুরে বলল, থাক না শ্যামলিনী, একটা সাধারণ নুপুরি তো হারিয়েছ, এটার জন্য কি এত কষ্ট পেতে হয়? বাদ দাও তো ওসব। আরিয়ানের এই উপদেশের মাঝে ট্রিনার হাতটা অস্থিরতায় আরিয়ানের শার্টের পকেটের কাছে গিয়ে ঠেকলো। শক্ত কিছু একটা অনুভব করতে ট্রিনা অবাক হয়ে আরিয়ানের দিকে তাকালো। এক মুহূর্ত দেরি না করে সে চটজলদি আরিয়ানের পকেটে হাত ঢুকিয়ে ফেললো, আর হাত বের করতেই দেখা গেল হারিয়ে যাওয়া সেই রূপোর নুপুরটা আরিয়ানের পকেটে চিকচিক করছে। নিজের সাজানো মিথ্যা এভাবে হাতে নাতে ধরা পড়ে যাওয়ায় আরিয়ান অপ্রস্তুত হয়ে জিহবায় কামড় দিল। ট্রিনা নুপুরটা চোখের সামনে নাচিয়ে অভিমানী কণ্ঠে বলল, আমাকে এতক্ষণ
কত কি শোনালেন, দায়িত্ব জ্ঞানহীন বললেন, অথচ আমার নূপুর আপনার পকেটে কেন? এটা তো আপনি লুকিয়ে রেখেছিলেন। আরিয়ান এবার একদম শান্ত হয়ে গেল। তার চোখে সেই কৃত্রিম রাগ মুছে গিয়ে সেখানে এক গভীর মায়া ফুটে উঠল। সে তৃণার হাতের উপর নিজের হাত রেখে খুব নরম স্বরে বলল, পকেটে রেখে দাও নূপুরখানা। আসলে যখন বাড়ির বাইরে যাই তখন তোমাকে ছাড়া খুব একা লাগে। এই নূপুরের রুমঝুম শব্দটা শুনলে মনে হয় তুমি আশেপাশে আছো। তো ওটাকে বুকের বাঁ পাশের পকেটে খুব যত্ন করে রেখেছিলাম, যাতে তোমার অস্তিত্ব সবসময় হৃদয়ের কাছাকাছি থাকে। আরিয়ানের এই অকপট স্বীকারোক্তি শুনে তৃণা নির্বাক হয়ে গেল। তার সমস্ত অভিমান মুহূর্তেই জল হয়ে চোখের কোণে জমা হলো। মানুষটা তাকে কতটা পাগলের মতো ভালোবাসলে তার সামান্য একটা স্মৃতিও এভাবে বুকের কাছে আগলে রাখতে পারে। তৃণা আর কোনো তর্ক করল না। নূপুরটা আবারও আরিয়ানের সেই পকেটে আলতো করে রেখে দিল। তৃণা আবারও আরিয়ানের প্রশস্ত বুকে মুখ লুকালো। পরম শান্তিতে চোখ বুজে সে দীর্ঘশ্বাস ফেলে অস্ফুট স্বরে বলল, আচ্ছা, আমার মতো এক সাধারণ শ্যামবর্ণের মেয়েকে আপনি কেন এত ভালোবাসলেন? আরিয়ান এবার তৃণার মুখটা নিজের দুই হাতের অঞ্জলিতে আগলে ধরল। ওকে নিজের চোখের একদম সামনে এনে মনি রেখে গভীর স্বরে বলল, আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ রূপবতী নারী আমার শ্যামলিনী। জীবনের প্রথম পাথরের মতো শক্ত হৃদয়ে তাণ্ডব চালনা আগ্নেয়গিরি তুমি। তুমি ফুল নাও, তবে ফুলের চেয়েও পবিত্র। আরিয়ানের এই হৃদয়স্পর্শী কথাগুলো শুনে তৃণার চোখের কোণে আবারও আনন্দ অশ্রু চিকচিক করে উঠল। একইভাবে দোলনায় বসে নিবিড় মুহূর্তের মাঝে অনেকটা সময় কেটে গেল। তৃণা নিজের অজান্তে আরিয়ানের বুকের উপর হাত বুলিয়ে দিচ্ছিল। তার আঙ্গুলগুলো অবাধ্যভাবে আরিয়ানের পেটের উপর দিয়ে বিচরণ করছিল। হঠাৎ তৃণা লক্ষ্য করলো আরিয়ানের নিঃশ্বাস অস্বাভাবিকভাবে দ্রুত আর ভারী হয়ে আসছে। তার বুকের ধুকপুকানি যেন আগের চেয়ে বেড়ে গেছে। তৃণা কিছুটা ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হলো আপনার? এভাবে জোরে জোরে নিঃশ্বাস কেন নিচ্ছেন? শরীর খারাপ লাগছে? আরিয়ান এক ঝটকায় তার শরীরের উপর বিচরণকারী টিনার সেই অবাধ্য হাতটা শক্ত করে ধরে ফেলল। তার কণ্ঠস্বর তখন একদম পাল্টে গেছে। আরিয়ান শুকনো ঢোক গিলে টিনার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত ভারী গলায় বলল, এভাবে হাত চালানো বন্ধ করে শ্যামলিনী, শান্ত হয়ে বসো। তা না হলে আমি এই মুহূর্তে বলে যাব যে তুমি প্রেগন্যান্ট। আরিয়ানের কথার গভীর অর্থ বুঝতে পেরে সে বিদ্যুৎ বেগে নিজের হাত সরিয়ে নিল এবং তড়িঘড়ি করে আরিয়ানের কোল থেকে সরে গিয়ে দোলনার অন্য প্রান্তে একটা দূরত্ব রেখে বসলো। লজ্জায় সে আরিয়ানের দিকে তাকাতে পারছে না। তার হার্টবিটও এখন আরিয়ানের মতোই দ্রুত ছুটছে। ট্রিনা আর মিতু ড্রয়িং রুমের সোফায় বসে বেশ আয়েশ করে গল্প করছিল। মিতু ইদানিং ট্রিনার প্রতিটা বিষয়ের উপরই কড়া নজর রাখে। ছোট বোনের মতো ওর যত্ন নেওয়ার কোনো কমতি রাখে না। কথা বলতে বলতে ট্রিনা হঠাৎ জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাবি, গতকাল তো চেক আপের জন্য ডক্টরের কাছে গিয়েছিলে, ডক্টর নতুন করে কিছু বললেন? ট্রিনার প্রশ্নটা শোনা মাত্রই মিতুর হাসি খুশি মুখটা কেমন থমথমে হয়ে গেল। একটা লম্বা দীর্ঘশ্বাস ছেড়ে ও বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বলল, সবার সব ইচ্ছে কি আর পূরণ হয় তৃণা? জানো তো, বান্দা যখন কোনো জিনিস পাওয়ার জন্য বেশি দেওয়ানা হয়ে যায় তখন হয়তো ওপরওয়ালা তার উপর কিছুটা রুষ্ট হন। তাই তো সে প্রার্থিত জিনিসটা আর কপালে জোটে না। মিতুর গলার স্বর কেমন ভারী হয়ে এলো। ট্রিনা তৎক্ষণাৎ মিতুর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে আশ্বাসের সুরে বলল, না ভাবি, এমনটা ভেবো না। উপরওয়ালার কাছে মন থেকে কিছু চাইলে তিনি অবশ্যই দেন, শুধু একটু সঠিক সময়ের অপেক্ষা মাত্র। দেখে নিও, খুব শীঘ্রই তোমার কোল আলো করে ফুটফুটে সন্তান আসবে। ট্রিনার কথায় মিতু একটু শান্ত হলো। ঠোঁটের কোণে ম্লান একটা হাসি রেখা ফুটিয়ে উঠল। ঠিক সেই মুহূর্তে কলিং বেল বেজে ওঠার শব্দে দুজনের নজর গেল দরজার দিকে। দেখলো রিনি ভেতরে প্রবেশ করছে। এই অসময়ে রিনিকে দেখে ট্রিনা বেশ অবাক হলেও ওর মুখে চওড়া হাসি ফুটলো। ট্রিনা আনন্দিত হয়ে সোফা ছেড়ে উঠতে চাইল, কিন্তু রিনি দ্রুত এগিয়ে এসে ওর কাজ চেপে ধরে থামিয়ে দিল। শাসনের সুরে রিনি বলল, কি করছিস? একদম নড়বি না। এই অবস্থায় ঘন ঘন ওঠা বসা করা একদম ঠিক না। চুপচাপ বসে থাক। রিনি এরপর মিতুর সাথে কুশল বিনিময় করলো। মিতু হাসি মুখে বলল, তোমরা বসে গল্প করো, আমি তোমাদের জন্য কিছু নাস্তা রেডি করে নিয়ে আসি। রিনি বারবার নিষেধ করা সত্ত্বেও মিতু শুনল না। সে সোজা রান্নাঘরের দিকে চলে গেল। রিনি ট্রিনার পাশে বসে ট্রিনাকে জিজ্ঞাসা করলো, এখন শরীর কেমন আছে? ভালো। ট্রিনা লক্ষ্য করলো রিনির চোখে মুখে এক অস্থিরতা, চাপা হাহাকার খেলা করছে। চোখের নিচে কালচে ছোপ বলে দিচ্ছে বেশ কয়েক রাত ঠিকঠাক ঘুম হয়নি মেয়েটার। ট্রিনা এবার বেশ সিরিয়াস হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপু? তোমাকে এমন বিমর্ষ দেখাচ্ছে কেন? রিনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে নিচের দিকে তাকিয়ে রইল, যেন ভেতরে ভেতরে কোনো এক বিশাল ঝড়ের সাথে লড়াই করছে সে। তারপর খুব ধীর আর অস্ফুট কণ্ঠে বলল, আমি প্রাণ চলে যাচ্ছি তৃণা, সব গুছিয়ে নিয়েছি।
ট্রিনার মুখ দিয়ে কোনো কথা বের হলো না, কেবল বিস্ময় আর বিষাদ ভরা চোখে রিনির দিকে তাকিয়ে রইল সে। ট্রিনার মুখ দিয়ে অস্ফুট স্বরে শুধু একটাই শব্দ বেরিয়ে এলো, হোয়াট? কি বলছো এসব? হঠাৎ কেন দেশ ছাড়ার সিদ্ধান্ত নিলে? রিনি জানালার বাইরের আকাশটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই দেশের মাটি আমাকে খুব পুরায় রে বোন। এখানে নিঃশ্বাস নিতে গেলে বুকটা ফেটে যায়, আমার দম বন্ধ হয়ে আসে। কবে ফ্লাইট তোমার? ট্রিনা ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলো। আজ সন্ধ্যায়। ট্রিনা দ্বিতীয়বারের মতো চমকে উঠল, চিৎকার করে বলল, তুমি কি পাগল হয়ে গেছো আপু? আজ দেশ ছেড়ে চলে যাচ্ছ আর আমাকে জানাচ্ছ মাত্র কয়েক ঘন্টা আগে? রিনি ম্লান হেসে বলল, বাবা জানে? বাবাকেও আজই জানালাম। প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু অনেক কষ্টে ওনাকে বুঝিয়ে রাজি করেছি। রিনির চোখের কোণে জল চিকচিক করছে। ট্রিনা রিনির খুব কাছে এসে ওর চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলে উঠল, তুমি হুট করে দেশ ছেড়ে পালানোর আসল কারণটা কি না? ট্রিনার মুখ থেকে নামটা শোনা মাত্র রিনির এতক্ষণে ধরে রাখা বাদ যেন ভেঙে চুরমার হয়ে গেল। মেয়েটা হু হু করে কেঁদে উঠে ট্রিনাকে জাপটে ধরল। রিনি কেমন বিধ্বস্ত অবস্থায় জীবনে প্রথমবার দেখছে ট্রিনা। তার সেই জেদি সাহসী বড় বোনটা আজ এক খড়কুটোর মতো কাঁপছে। ট্রিনা কি ওকে কি বলে সান্ত্বনা দিবে ভেবে পেল না। রিনি কান্নার চোটে হেঁচকি তুলে বলতে লাগলো, আমার কপালে কেন খোদা একটু ভালোবাসা রাখলো না রে? আমি ওই তুর্না বাচ্চাটাকে ছাড়া থাকতে পারছি না। মেয়েটার সাথে তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবুও কেন ওর জন্য আমার এত হাহাকার হয়? আমি তো মেহরাব দেওয়ানের কাছে বেশি কিছু চাইনি, শুধু তুর্নার মা হতে চেয়েছিলাম। আমি দেখিয়ে দিতে চেয়েছিলাম যে সব সৎমা খারাপ হয় না, সব সন্তান তার মায়ের চরিত্রের ছাঁচে তৈরি হয় না। কিন্তু ওরা তো আমাকে সেই সুযোগটাই দিল না। রিনি হঠাৎ ট্রিনার গলা ছেড়ে দিয়ে নিজের চোখে জল মুছল। সে জোর করে হাসার চেষ্টা করলো। কান্নারত অবস্থায় সেই শব্দ করে হাসাটা কেমন এক ভয়ঙ্কর সুর তৈরি করলো ড্রয়িং রুমে। রিনি করুণ হাসিতে বলল, এই পৃথিবীতে আমাকে কেউ কোনোদিন ভালোবাসেনি, তুইও তো আমাকে কোনোদিন ভালোবাসিসনি তৃণা। ট্রিনা স্তব্ধ হয়ে রিনির মুখের দিকে তাকিয়ে রইল। রিনির এই শেষ কথাটা তীরের মতো তার বুকে বিঁধল। রিনি তো ভুল বলেনি। রিনি আবারও করুণভাবে হাসলো। তার সেই হাসিতে না ছিল সুখ, না ছিল স্বস্তি, ছিল কেবল এক বুক হাহাকার। রিনি হুট করে বলল, একটা জিনিস দেখবি তৃণা? ট্রিনা অস্ফুট স্বরে জিজ্ঞাসা করলো, কি? রিনি কোনো কথা না বলে হঠাৎ ট্রিনার দিকে পিঠ ঘুরে বসলো। নিজের পিঠের কাছে চুলগুলো একপাশে সরিয়ে দিয়ে বলল, কিছু কি দেখতে পাচ্ছিস? ট্রিনার চোখ দুটো ছানা পড়া হয়ে গেল। রিনির ফর্সা পিঠ জুড়ে কালচে কালচে অসংখ্য দাগ, যেন কাঁচা কঞ্চি দিয়ে কেউ পৈশাচিক আক্রোশে পিটিয়ে চামড়া নীল করে দিয়েছে। দাগগুলো এখনো কত স্পষ্ট। ট্রিনা শিউরে উঠে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এসব কি আপু? এই ভয়ঙ্কর দাগগুলো কোত্থেকে এলো? কে করেছে এমন? রিনি আবারও হাসলো। আজ যেন হাসির কোনো এক উৎস খুঁজে পেয়েছে সে। শান্ত গলায় বলল, মনে আছে তৃণা, যখন মা আর মামা তোকে অমানবিক অত্যাচার করে ওই ঝড় বৃষ্টির রাতে ছাদে ফেলে রেখে এসেছিল? আমি তখন লুকিয়ে তোকে নিজের রুমে নিয়ে এসেছিলাম। সেদিন তোর খুব জ্বর উঠেছিল, সারা রাত তোর শিওরে বসে মাথায় জলপট্টি দিয়েছি, তোকে আগলে রেখেছি। তুই তো জ্বরের ঘোরে অচেতন ছিলি, জানিস না তোর পাশে কে জেগে আছে। রিনি একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে শুরু করলো, পরের দিন সকালে যখন মাম্মি জানতে পারলো যে আমি তোকে সেবা করেছি, সেদিন তার সমস্ত ক্রোধ আমার ওপর গিয়ে পড়েছিল। মা আমাকে সেদিন পশুর মতো পিটিয়েছিল। তৃণা, সেদিন তোর ওপর যে আঘাতটা আসার কথা ছিল, সেটা আমি নিজের পিঠে তুলে নিয়েছিলাম, আর সেই দাগগুলোই আমার সারা জীবনের সঙ্গী হয়ে আছে। ট্রিনার পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। তার ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। ট্রিনার মনে এই প্রশ্নটা অনেকক্ষণ ধরেই ঘুরপাক খাচ্ছিল। সে রিনির চোখের দিকে সোজাসুজি তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপু সত্যি করে একটা কথা বলবে? তুমি কি মেহরাব দেওয়ানকে ভালোবাসো, নাকি সবটাই শুধু ছোট্ট তুর্নার জন্য ওই অদম্য স্নেহ? রিনি হুট করে নিস্তব্ধ হয়ে গেল। ড্রয়িং রুমের দেয়াল ঘড়িটার টিকটিক শব্দ যেন আচমকা খুব জোরালো হয়ে উঠল। রিনি বিড়বিড় করে উচ্চারণ করলো, ভালোবাসা? শব্দটা তার কাছে যেন এক গোলক ধাঁধা, যার উত্তর রিনি নিজের কাছেও নেই। নাকি সে উত্তরটা দিতে ভয় পাচ্ছে? তৃণা উত্তরের আশায় অপলক তাকিয়ে রইল, কিন্তু রিনি অস্বস্তিকর প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করে বলল, সন্ধ্যায় ফ্লাইট তৃণা, আমাকে এখন বেরোতে হবে, অনেক কাজ বাকি।
টিনা এবার রিনির দুহাত শক্ত করে আঁকড়ে ধরল, তার কণ্ঠে মিনতি ঝরে পড়ল। থেকে যাও না আপু, সব ভুল বুঝিয়ে আমরা কি মেহেরাবকে রাজি করাতে পারি না? প্লিজ যেও না। বলতে বলতে টিনার গাল বেয়ে এক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। রিনি আলতো করে সে জল মুছে দিল। তারপর হঠাৎ করে ঝুঁকে টিনার গালে পরম মমতা একটা স্নেহের চুমু খেলো। টিনা পাথর হয়ে গেল, সারা শরীরে যেন এক আশ্চর্য বিদ্যুৎ খেলে গেল তার। জীবনে এই প্রথম রিনি তাকে এভাবে চুমু খেলো। টিনাকে এভাবে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে রিনি ম্লান হেসে বলল, কি ভাবছিস? এটাই বুঝি প্রথম চুমু? হুম, এটা দ্বিতীয়বার। আর প্রথমটা দিয়েছিলাম সেই রাতে, যেদিন তুই জ্বরে পুড়ে খাক হয়ে যাচ্ছিলি আর যন্ত্রণায় কাতরাচ্ছিলি। টিনা আর নিজেকে সামলাতে পারল না, ডুকরে কেঁদে উঠে রিনিকে শক্ত করে জড়িয়ে ধরল। রিনিও ওকে অনেকক্ষণ বুকের সাথে চেপে ধরে রাখলো। রিনি খুব শান্ত গলায় বলল, এভাবে কাঁদছিস কেন বনু? শরীরের ওপর চাপ পড়বে। তোর ভেতরে যে নতুন প্রাণ বড় হচ্ছে, ওকে বলিস তার একটা মামুনি আছে যে অনেক দূরে থেকেও তাকে প্রচুর ভালোবাসবে। আব্বুকে দেখে রাখিস। আর শোন, একদম অনিয়ম করবি না, সময় মতো খাবার খাবি, ঠিক আছে? রিনি আর কথা বাড়ানোর সুযোগ দিল না। মিতু আর বাড়ির অন্যদের কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত কদমে বাড়ির বাইরে বেরিয়ে গেল। অপ্রিয় পুরুষ, জানি না কেন আপনাকে অপ্রিয় বলে সম্বোধন করতে ইচ্ছে হলো। অপ্রিয় তো মানুষ তখন হয় যখন মানুষটা পছন্দের থেকে অপছন্দে পরিণত হয়, কিন্তু আপনি তো আমার কোনো কালেই পছন্দের ছিলেন না। তবে কেন এরকম নামে সম্বোধন করতে ইচ্ছে হলো? যাক, বাদ দেই। আজকাল নিজের অজান্তেই অনেক কিছু ভিন্ন ঘটেছে। আপনি যখন এই চিঠিটা হাতে পাবেন, ততক্ষণে আমি হয়তো নিজের মাতৃভূমি ছেড়ে প্লেনের জানালার কাছে মুখ রেখে বিশাল আকাশের দিকে তাকিয়ে আছি। আপনার প্রতি আমার এক বিন্দু ক্ষোভ নেই। আপনি নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ স্বামী, একজন শ্রেষ্ঠ পিতা। তবে আমার বেলায় আপনি চাইলেই আরেকটু মহানুভবতা দেখাতেই পারতেন। আমি তো আপনার কাছে ভালোবাসা চাইনি, শুধু চেয়েছিলাম প্রমাণ করতে যে পৃথিবীর সকল সৎমা খারাপ হয় না। কোনো সৎমা আপন মায়ের থেকেও আপন হতে পারে। কিন্তু হায় আফসোস, আপনি আমাকে প্রমাণ করতেই দিলেন না। অপ্রিয় মেহেরাব দেওয়ান, আপনি যদি একবার ঘৃণা ভরা সুরেও বলতেন থেকে যাও, তাহলে আমি সকল আত্মসম্মান বিসর্জন দিয়ে পথহারা পথিকের মতো থেকে যেতাম। কিন্তু আপনি বলেননি, আপনি একটিবার পেছন ফিরেও তাকাননি। ছোট্ট তুর্নাকে বলবেন না আমি আপনার প্রতি অভিমান করে হারিয়ে গেছি। আমি চাই না তুর্না তার বাবার প্রতি রাগ করুক। তুর্না ওই দিন আমাকে বলেছিল ওর খুব ইচ্ছে সমুদ্রে হাঁটবে। এক পাশে থাকবো আমি এবং অন্য পাশে থাকবে আপনি, আর মাঝে তুর্না। আমি তো আর থাকতে পারলাম না। একদিন সময় করে তুর্নাকে নিয়ে সমুদ্র থেকে ঘুরে আসবেন। কয়েকদিন হয়তো আমাকে না পেয়ে মেয়েটা দুঃখী থাকবে, তারপর নিশ্চয়ই ভুলে যাবে আমাকে। মেয়েটা যখন আমাকে না দেখে কাঁদবে, তখন বকা দিবেন না, সুন্দর করে বুঝিয়ে বলবেন হাতে সময় নেই, কিছুক্ষণের মাঝেই ফ্লাইট ছেড়ে দিবে। তা না হলে আরেকটু লিখতাম। আমার জীবনে বড় আফসোস, আমি কোনোদিন কারো ভালোবাসা পাইনি। এই পৃথিবীর কেউ আমাকে ভালোবাসেনি, ইতি কেউ না। মেহেরাব দেওয়ান চিঠির অক্ষরগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। অদ্ভুত এক নীরবতায় ছেয়ে আছে ঘরে। নুসরাত যখন বিকেলের দিকে ফোন করে বলেছিল আজ রিনির ফ্লাইট, মেহেরাব তখন নিজেকে খুব নির্লিপ্ত দেখানোর চেষ্টা করেছিলেন। সন্ধ্যার সময় পিউন এসে চিঠিটা দিয়ে গেল, কিন্তু এখন এই মাঝরাতে চিঠিটার প্রতিটা শব্দ যেন বিষাক্ত তীরের মতো তার হৃৎপিণ্ডকে এফোর এফোর করে দিচ্ছে। বুকের ভেতরটা কেন জানি পাথরের মতো ভারী হয়ে আসছে। রিনির জন্যে না, মেহেরাব দেওয়ান তা হতে দিতে পারেন না। তিনি তো শুধু রাধিকাকেই ভালোবাসতেন। চিঠিটা ড্রয়ারে রেখে দিয়ে মেহেরাব দেওয়া ধীর পায়ে চিঠিটা ড্রয়ারে রেখে মেহেরাব দেওয়ান ধীর পায়ে তুর্নার রুমের দিকে এগিয়ে গেলেন। রাত তখন 11:30। দরজা খুলে লাইট অন করতে তিনি থমকে দাঁড়ালেন। তুর্নাই গভীর রাতে অন্ধকার ঘরে একা বসে আছে। মেহেরাব জলদি এগিয়ে গিয়ে মেয়ের সামনে বসে ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মামুনি, এখনো জেগে আছো কেন? শরীর খারাপ লাগছে? তুর্না খুব নিচু স্বরে উত্তর দিল, ভালো লাগছে না পাপা।
কেন পাপা, কোনো সমস্যা? তুমি আমাকে স্কুলে যেতে দিচ্ছ না। সারাদিন এই বাসায় একা বন্দি হয়ে থাকতে একদম ভালো লাগে না পাপা। মেহেরাব মেয়ের বিষণ্ণ মুখ দেখে নিজের অপরাধ বোধ ঢাকতে একটু হাসার চেষ্টা করলেন। ওর কপালে চুমু খেয়ে বললেন, আচ্ছা বাবা, সরি। আগামীকাল থেকে তুমি আবার নিয়মিত স্কুলে যেও, কেমন? বাবার মুখে স্কুলের কথা শোনা মাত্রই তুন্নার মুখটা এক নিমিষে উজ্জ্বল হয়ে উঠল। সে এক ঝটকায় মেহেরাবকে জড়িয়ে ধরল, খুশিতে গদগদ হয়ে হাততালি দিয়ে বলে উঠল, কি মজা, কি মজা! কালকে সকালে আবার আম্মু, না মানে রিনি ম্যাডামের সাথে দেখা হবে। মেহেরাব স্তব্ধ হয়ে গেলেন, তার কণ্ঠস্বর যেন কোথাও হারিয়ে গেল। তুর্না মেহেরাবের গলা জড়িয়ে ধরে কচি হাতে বাবার মুখে হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, জানো পাপা, তুমি শুধু শুধু রিনি ম্যাডামকে অপছন্দ করো। ও যে কত ভালো, আমাকে ঠিক আম্মুর মতো আদর করে। আমি ওকে অনেক অনেক বেশি ভালোবাসি পাপা, অনেক বেশি। মেহেরাবের চোখের মণি দুটো হঠাৎ ভিজে উঠল, চারিপাশ ঝাপসা হয়ে আসছে। তিনি বলতে পারলেন না যে আগামীকাল স্কুলে রিনি ম্যাডামকে পাওয়া যাবে না। কোনোদিনও হয়তো আর সেই হাসি ভরা মুখটা তুর্নার ক্লাসের সামনে এসে দাঁড়াবে না। মেহেরাব নিজের চোখের কোণ আলতো করে মুছে বললেন, ঠিক আছে মামুনি, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো তো। তুর্না লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ল। তার চোখে মুখে এখন কালকের সকালে প্রিয় ম্যাডামের সাথে দেখা হওয়ার স্বপ্ন। মেহেরাব মেয়ের মাথায় হাত বোলাতে লাগলেন। তার কানে বারবার রিনির চিঠি শেষ লাইনটা বাজতে লাগলো, আমার জীবনে বড় আফসোস, আমি কোনোদিনও কারো ভালোবাসা পাইনি, পৃথিবীর কেউই আমাকে ভালোবাসেনি। মেহেরাব মনে মনে অস্ফুট স্বরে বললেন, রিনি, আপনি ভুল লিখেছেন। আপনাকে অন্তত একজন ভালোবাসতো। এই ছোট্ট তরুণা আপনাকে পাগলের মতো ভালোবেসেছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।